আজ আমার জন্মদিন। ছেলে আমাকে একটা সুন্দর লাল শাড়ি কিনে এনেছে। শাড়ি পরে তার কাছে গেলাম। সে আমার দিকে এমনভাবে তাকাল যেন প্রথমবার দেখছে। বলল, মা, তুমি আজ অন্যরকম লাগছ। আমি লজ্জা পেয়ে বললাম, কেমন? সে আমার কাছে এসে বলল, একদম নতুন বিয়ে করা বউয়ের মতো। আমি চমকে উঠলাম। এই লাল রং তোমার গায়ে খুব মানিয়েছে। যেন কলসি কন্যা কি তার চোখ আমার পুরো শরীর জুড়ে ঘুরছিল। আমি এই শাড়ি বেছে নিয়েছিলাম ভেবেই যে তুমি এতে সুন্দর লাগবে। কি আমার গাল গরম হয়ে উঠল। কিন্তু আমি জানতাম না তুমি এতটা রূপসী লাগবে। সে আমার হাত ধরল। আমি তোমাকে ভালোবাসি, এই শাড়িতে তুমি আমার স্ত্রী হয়ে দাঁড়াও। শাড়ির কুচি আমার হাতে কাঁপছিল। যেমন এই শাড়ি তোমার শরীর জড়িয়ে আছে, তেমনি আমিও তোমাকে জড়িয়ে রাখতে চাই সারা জীবন। বিয়ে করো আমাকে গি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম মাহবুব খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, সাকিব আর রিফা। সাকিব ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। রিফা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। গতকাল রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল আমাদের বাড়িতে। সাকিব আমার ঘরে এসে বলল, মা, তুমি কি জানো আমাদের বাড়ির নিচতলায় একটা গোপন কক্ষ আছে? আমি অবাক হয়ে বললাম, কি বলছ? আমরা তো এই বাড়িতে এত বছর থাকি, এমন কিছু থাকলে জানতাম না। সে বলল, মা, আমি নিশ্চিত। আজ সকালে বাড়ির পেছনে খেলতে গিয়ে মাটির নিচে একটা লোহার রিং পেয়েছি। টানতেই একটা ঢাকনা খুলে গেছে গি। আমার গা শিউরে উঠল। তুমি একা নেমেছিলে? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। সিঁড়ি দিয়ে নেমে দেখি একটা বিশাল ঘর। সেখানে অনেক পুরনো বই, মানচিত্র আর আজব আজব জিনিসপত্র রয়েছে। আমি চিন্তিত হয়ে বললাম, এসব কি? আমাদের বাড়ির আগের মালিক হয়তো কোনো গোপনীয়তা লুকিয়ে রেখেছিল। সাকিব উৎসাহিত হয়ে বলল, মা, তুমিও দেখতে আসো না? আমার মনে হচ্ছে এটা কোনো ট্রেজার হান্টারের ঘর ছিল। আমি ভয় পেয়ে বললাম, না বাবা, এসব বিপজ্জনক হতে পারে। কিন্তু সাকিব আমার হাত ধরে বলল, প্লিজ মা, শুধু একবার দেখে আসি। আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। সন্ধ্যার সময় আমরা দুজনে বাগানের পেছনের সেই জায়গায় গেলাম। সত্যিই সেখানে একটা গোপন প্রবেশদ্বার ছিল। আমরা টর্চ নিয়ে নিচে নামলাম। নিচের ঘরটা দেখে আমি অবাক। একদিকে অনেক পুরনো বই সাজানো, অন্যদিকে বিভিন্ন দেশের মানচিত্র টাঙানো। একটা টেবিলের উপর একটা চিঠি পড়েছিল। সাকিব সেটা তুলে পড়তে শুরু করল, প্রিয় ভবিষ্যৎ বাসিন্দা, আমি প্রফেসর রহিম আহমেদ। আমি একজন প্রত্নতত্ত্ববিদ ছিলাম। এই গোপন কক্ষে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফল লুকিয়ে রেখেছি গি। আমি চিঠিটা নিয়ে পড়তে থাকলাম। আমি আবিষ্কার করেছি যে আমাদের এই এলাকায় প্রায় ৫০০ বছর আগে একটি হারিয়ে যাওয়া রাজবাড়ি ছিল। সেই রাজবাড়ির ধনসম্পদ এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। আমি বছরের পর বছর গবেষণা করে সেই ধনভাণ্ডারের সঠিক অবস্থান বের করেছি। সাকিব উৎসাহে লাফিয়ে উঠল, মা, এটা তো দারুণ। আমরা ধনসম্পদ খুঁজে পেতে পারি। আমি সাবধান করে বললাম, থামো বাবা। এসব জিনিস এত সহজ নয়। হয়তো এটা কোনো ফাঁদ। কিন্তু চিঠিতে আরও লেখা ছিল যে এই চিঠি পাবে সে যদি সাহসী হয় তাহলে মানচিত্র অনুসরণ করে সেই গুপ্তধন খুঁজে পেতে পারে। তবে মনে রাখতে হবে এই যাত্রা খুবই বিপজ্জনক। পথে অনেক বাধা ও রহস্য অপেক্ষা করছে গি। আমি দেয়ালে টাঙানো মানচিত্রের দিকে তাকালাম। সেখানে আমাদের এলাকার একটি পুরনো মানচিত্র ছিল। কিছু জায়গায় লাল দাগ দেওয়া আর বিভিন্ন চিহ্ন আঁকা। সাকিব মানচিত্রটা দেখে বলল, মা, দেখো এই লাল চিহ্নগুলো। মনে হচ্ছে এগুলো পথের দিকনির্দেশনা গি। আমি মানচিত্রটা ভালো করে দেখলাম। প্রথম চিহ্নটি আমাদের বাড়ি থেকে শুরু হয়ে পুরনো কবরস্থানের দিকে গেছে। তারপর সেখান থেকে নদীর ধারে, তারপর পাহাড়ের গুহায়। শেষ চিহ্নটি একটা বটবৃক্ষের নিচে। সাকিব বলল, মা, আমাদের এই অভিযান শুরু করা উচিত। কি বলো? আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে কৌতূহল, অন্যদিকে ভয়। কিন্তু সাকিবের উৎসাহ দেখে আমিও আগ্রহী হয়ে উঠলাম। ঠিক আছে, আমি বললাম, কিন্তু আমাদের খুব সাবধানে এগোতে হবে। আর কাউকে কিছু বলা যাবে না গি। সাকিব খুশিতে লাফিয়ে উঠল, ইয়ে, মা, তুমি অসাধারণ। পরদিন সকালে আমরা প্রস্তুতি নিলাম। টর্চ, রশি, খাবার, পানি, প্রাথমিক চিকিৎসার বাক্স সব নিয়ে বের হলাম।
প্রথম গন্তব্য ছিল পুরনো কবরস্থান। সেখানে পৌঁছে আমরা মানচিত্র অনুযায়ী একটা বিশেষ কবরের পাশে গেলাম। কবরের পাথরে কিছু পুরনো অক্ষর খোদাই করা। সাকিব সেগুলো পড়ার চেষ্টা করল। মা, এই লেখাগুলো আরবি মনে হচ্ছে। আমার আরবি পড়তে পারি না গিয়ে আমি বললাম, এটা হয়তো কোনো সূত্র বা নির্দেশনা গিয়ে। হঠাৎ কবরের পাশের একটা পুরনো গাছের নিচে একটা ধাতব বাক্স চোখে পড়ল। আমরা সেটা তুলে খুললাম। ভেতরে একটা ছোট চিঠি আর একটা পুরনো চাবি। চিঠিতে লেখা ছিল, প্রথম ধাপ সম্পন্ন। এই চাবি দিয়ে নদীর ধারের পুরনো বটগাছের নিচের তালাবন্ধ সিন্দুক খোলা যাবে। কিন্তু সাবধান, নদীতে একটি রহস্যময় বাধা অপেক্ষা করছে গি। আমরা নদীর দিকে রওনা দিলাম। নদীর ধারে সত্যিই একটা বিশাল বটগাছ ছিল। গাছের গোড়ায় খুঁজতে খুঁজতে একটা লোহার সিন্দুক পেলাম। চাবি দিয়ে খুলতেই ভেতর থেকে আরেকটা মানচিত্র আর একটা বিশেষ কম্পাস বেরিয়ে এল। নতুন মানচিত্রে পাহাড়ের গুহার বিস্তারিত দেখানো। আর কম্পাসটা সাধারণ কম্পাসের মতো নয়, এর কাঁটা একটা বিশেষ দিকে ইশারা করছে। সাকিব বলল, মা, এই কম্পাস হয়তো গুপ্তধনের দিকে নির্দেশ করছে। আমি বললাম, হতে পারে। কিন্তু দেখো, চিঠিতে বলা আছে নদীতে একটা বাধা অপেক্ষা করছে গি। আমরা নদীর দিকে তাকালাম। জল পরিষ্কার, কিন্তু গভীর। আমাদের পার হতে হবে। হঠাৎ পানির নিচে কিছু একটা চকচক করতে দেখলাম। সাকিব বলল, মা, ওখানে কিছু আছে গি। আমি সাঁতার জানতাম, তাই পানিতে নেমে গেলাম। নিচে গিয়ে দেখি একটা পুরনো ধাতব বাক্স। তুলে আনার পর খুলে দেখি ভেতরে একটা বিশেষ মূর্তি আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই মূর্তিটি হল পাহাড়ের গুহার তালার চাবি। গুহার মুখে একটা বিশেষ খাঁজ আছে, এই মূর্তি সেখানে বসালে গোপন দরজা খুলে যাবে। কিন্তু মনে রাখবে, গুহার ভেতরে অন্ধকার আর নীরবতার রাজ্য। সেখানে অনেক ভ্রান্তি আর বিভ্রম অপেক্ষা করছে গি। আমরা পাহাড়ের দিকে রওনা দিলাম। পাহাড়ে উঠতে প্রায় 2 ঘন্টা লাগল। গুহার মুখে পৌঁছে দেখি সত্যিই একটা বিশেষ আকৃতির খাঁজ আছে। মূর্তিটা সেখানে বসাতেই একটা পাথরের দরজা সরে গেল। গুহার ভেতরটা ছিল রহস্যময়। দেয়ালে অনেক চিত্রকর্ম, মেঝেতে অদ্ভুত নকশা। আমরা টর্চের আলো এগিয়ে চললাম। হঠাৎ সাকিব থমকে দাঁড়াল। মা, শুনছ? কোনো আওয়াজ পাচ্ছ? আমি কান পেতে শুনলাম। মৃদু একটা সুরের আওয়াজ আসছে। হ্যাঁ, কিন্তু এটা কি? আমি বললাম। আমরা আওয়াজের উৎসের দিকে এগিয়ে গেলাম। একটা চেম্বারে পৌঁছে দেখি সেখানে পানির ফোঁটা পড়ার আওয়াজ। আর একটা পুরনো বেদির উপর একটা স্বর্ণের বাক্স। সাকিব বলল, মা, এটাই হয়তো মূল ধনভাণ্ডার। কিন্তু আমার মন বলছিল এত সহজ হওয়ার কথা নয়। বাক্সের কাছে গিয়ে দেখি তার উপর একটা সতর্কবার্তা লেখা, যে এই বাক্স খুলবে সে হয়তো ধনসম্পদ পাবে, কিন্তু তার সাথে একটা দায়বদ্ধতাও নিতে হবে। আমি ভেবেচিন্তে বাক্সটা খুললাম। ভেতরে স্বর্ণমুদ্রা আর রত্নপাথরের পাশাপাশি একটা চূড়ান্ত চিঠি পড়ে আছে। চিঠিতে লেখা, অভিনন্দন, তুমি সফল হয়েছ। কিন্তু এই ধনসম্পদ শুধু তোমার নয়। এটা তোমার সম্প্রদায়ের কল্যাণে ব্যবহার করতে হবে। আমি প্রফেসর রহিম আহমেদ এই ধনভাণ্ডার তৈরি করেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যে এটা পাবে সে হবে এই এলাকার মানুষের সেবক। আমি বুঝতে পারলাম এটা শুধু একটা ধনসম্পদ নয়, একটা দায়িত্ব। সাকিবকে বললাম, বাবা, আমাদের এই সম্পদ দিয়ে এলাকার মানুষের উপকার করতে হবে। সাকিব মাথা নাড়ল। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমরা সেই ধনসম্পদ নিয়ে বাড়ি ফিরলাম। পরদিন আমরা এলাকার প্রবীণদের সাথে পরামর্শ করলাম। তারা আমাদের বললেন যে প্রফেসর রহিম আহমেদ সত্যিই এক সময় এই এলাকায় থাকতেন। তিনি একজন মহৎ মানুষ ছিলেন, সব সময় গরিব মানুষের পাশে দাঁড়াতেন। আমরা সিদ্ধান্ত নিলাম সেই ধনসম্পদ দিয়ে এলাকায় একটা স্কুল আর একটা হাসপাতাল তৈরি করব। সাকিব তার কলেজের বন্ধুদের নিয়ে একটা যুব সংগঠন গড়ল। তারা এলাকার উন্নয়নে কাজ শুরু করল। আমাদের এই অভিযান শুধু একটা ধনসম্পদ খোঁজার গল্প ছিল না, এটা ছিল একটা মানবিক দায়বদ্ধতার গল্প। আমরা বুঝতে পেরেছিলাম যে প্রকৃত সম্পদ শুধু স্বর্ণরূপ নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই আছে। আজ 1 বছর পর আমাদের তৈরি স্কুলে শতাধিক শিশু পড়াশোনা করছে। হাসপাতালে এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। সাকিব এখন একজন সমাজসেবী যুবক হিসেবে পরিচিত। আমার মনে হয় প্রফেসর রহিম আহমেদ এভাবেই চেয়েছিলেন তার গুপ্ত ধনভাণ্ডার ব্যবহৃত হোক। শুধু ব্যক্তিগত সম্পদ হিসেবে নয়, বরং পুরো সমাজের কল্যাণের জন্য। এই ছিল আমাদের রহস্যময় অভিযানের গল্প। একটা সাধারণ জন্মদিনের শাড়ি থেকে শুরু হয়ে যে যাত্রা একটা সামাজিক দায়বদ্ধতায় পরিণত হল।
আমি এখন বুঝতে পারি যে জীবনের প্রকৃত অর্থ হল অন্যের জন্য কিছু করা, নিজের স্বার্থের চেয়ে সমাজের কল্যাণকে বড় করে দেখা। সাকিব আজকাল প্রায় বলে, মা, আমাদের সেই অভিযান শুধু একটা ধনসম্পদ খোঁজার গল্প ছিল না। এটা ছিল আমাদের চরিত্র গঠনের গল্প ও আমিও একমত। আমরা যে শুধু স্বর্ণমুদ্রা পেয়েছি তা নয়, আমরা পেয়েছি মানুষ হিসেবে বেড়ে ওঠার একটা সুযোগ। আমাদের বাড়ির গোপন কক্ষটা এখন একটা ছোট জাদুঘর হয়ে গেছে। প্রফেসর রহিমের গবেষণার সব উপকরণ সেখানে সংরক্ষিত আছে। এলাকার মানুষ এসে দেখে যায়। তারা বুঝতে পারে যে কিভাবে একজন মানুষ তার পুরো জীবন অন্যের কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন। আমার এই গল্প শুনে হয়তো অনেকেই ভাববেন এটা কল্পনার গল্প। কিন্তু আমি বলবো, জীবনে এমন অনেক রহস্য আছে যা আমরা খোঁজ করলেই পেতে পারি। প্রয়োজন শুধু সাহস আর মানুষের প্রতি ভালোবাসা। আমাদের পরিবারে এই ঘটনার পর একটা নতুন উৎসাহ এসেছে। রিফা এখন পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবী কাজে অংশ নেয়। আমার স্বামী মাহবুব সাহেব আগে শুধু অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, এখন তিনিও এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই যে পারিবারিক ঐক্য আর সমাজের প্রতি দায়বদ্ধতা, এটাই হয়তো প্রফেসর রহিমের আসল উপহার ছিল। তিনি জানতেন যে একটা পরিবার যখন একসাথে কোনো ভালো কাজে অংশগ্রহণ করে, তখন সেই পরিবারের বন্ধন আরও মজবুত হয়। আমি প্রায়ই ভাবি, আমাদের জীবনে এমন কত গোপন রহস্য আছে যা আমরা জানি না। হয়তো প্রতিটি বাড়িতেই কোনো না কোনো গল্প লুকিয়ে আছে। প্রয়োজন শুধু সেগুলো খুঁজে বের করার। আমাদের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে জীবনের প্রতিটি মুহূর্তেই কিছু না কিছু নতুনত্ব লুকিয়ে আছে। আমাদের শুধু চোখ খোলা রেখে চারপাশে তাকাতে হয়। আজ আমার জন্মদিনের সেই লাল শাড়িটা আমার আলমারিতে যত্ন করে রাখা আছে। প্রতিবার দেখলেই মনে হয় এই শাড়িটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। কিন্তু আমাদের গল্পটা এখানেই শেষ নয়। গত মাসে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। সাকিব একদিন সেই গুপ্ত কক্ষে কাজ করছিল। হঠাৎ সে আমাকে ডেকে বলল, মা, এই দেয়ালে আরও একটা গোপন জায়গা আছে, মনে হচ্ছে ইউ। আমি গিয়ে দেখি দেয়ালের একটা অংশ খানিকটা আলাদা। সাকিব সেখানে চাপ দিতেই একটা ছোট্ট দরজা খুলে গেল। ভেতরে একটা ছোট্ট কক্ষ। সেখানে প্রফেসর রহিমের ব্যক্তিগত ডায়েরি রাখা। ডায়েরি পড়ে জানলাম যে প্রফেসর রহিম শুধু একজন প্রত্নতত্ত্ববিদ ছিলেন না, তিনি একজন গোয়েন্দাও ছিলেন। দেশের স্বাধীনতার সময় তিনি গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখতেন। তার ডায়েরিতে অনেক রহস্যজনক কোড আর সংকেত লেখা। একটা পাতায় লেখা ছিল, আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে, কিন্তু আমার কাজ অসম্পূর্ণ রেখে যেতে পারি না। যে আমার এই গোপন কাজের সন্ধান পাবে, তাকেই এই দায়িত্ব সম্পূর্ণ করতে হবে। ডায়েরিতে আরও লেখা ছিল যে তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিহাসের নথি লুকিয়ে রেখেছেন। সেগুলো খুঁজে বের করে জাতীয় জাদুঘরে দান করার কথা বলেছেন। আমি আর সাকিব সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রফেসর রহিমের এই অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব। ডায়েরিতে দেওয়া সংকেত অনুসরণ করে আমরা খুঁজতে শুরু করলাম। প্রথম সংকেত আমাদের নিয়ে গেল এলাকার সবচেয়ে পুরনো মসজিদে। মসজিদের ইমাম সাহেব আমাদের সাহায্য করলেন। তিনি বললেন, হ্যাঁ, প্রফেসর রহিম সাহেব প্রায় এখানে আসতেন। তিনি মসজিদের পুরনো নথিপত্র নিয়ে গবেষণা করতেন। মসজিদের পুরনো অংশে খুঁজতে খুঁজতে আমরা একটা দেয়ালের পেছনে লুকানো একটা তোরঙ্গ পেলাম। তোরঙ্গে ৫০০ বছরের পুরনো কিছু হস্তলিখিত গ্রন্থ আর মানচিত্র। এগুলো ছিল আমাদের এলাকার প্রাচীন ইতিহাসের অমূল্য নিদর্শন। দ্বিতীয় সংকেত নিয়ে গেল পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষে। সেখানে মাটি খুঁড়ে আমরা পেলাম একটা তামার পাত। তাতে খোদাই করা আছে প্রাচীন বাংলার একটা রাজবংশের বিবরণ। তৃতীয় সংকেত ছিল সবচেয়ে কঠিন। সেটা আমাদের নিয়ে গেল নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপে। সেখানে একটা পরিত্যক্ত মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরের গর্ভগৃহে লুকানো ছিল একটা পাথরের পাতায় খোদাই করা প্রাচীন শিলালিপি। আমরা এই সব নিদর্শন জাতীয় জাদুঘরে পৌঁছে দিলাম। জাদুঘরের পরিচালক আমাদের ধন্যবাদ জানিয়ে বললেন, এই আবিষ্কারগুলো বাংলার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। সাকিব এই কাজে এতটাই আগ্রহী হয়ে উঠল যে সে তার পড়াশোনাও ইতিহাস বিষয়ে পরিবর্তন করে ফেল। এখন সে প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে। তার স্বপ্ন প্রফেসর রহিমের মতো একজন গবেষক হওয়া। আমার মনে হয় প্রফেসর রহিম আহমেদ শুধু একটা গুপ্তধন রেখে যাননি, তিনি রেখে গেছেন একটা জীবনযাত্রার দর্শন। কিভাবে একজন মানুষ তার জীবনকে সমাজের কল্যাণে কাজে লাগাতে পারে, তার জ্বলন্ত উদাহরণ তিনি। রিফা এখন স্কুলে ইতিহাস ক্লাবের সভাপতি। সে তার বন্ধুদের নিয়ে এলাকার পুরনো ইতিহাস নিয়ে গবেষণা করে। তারা বয়স্কদের কাছ থেকে পুরনো গল্প সংগ্রহ করে একটা মৌখিক ইতিহাসের সংকলন তৈরি করছে।
আমার স্বামী মাহবুব সাহেব এখন আমাদের এলাকার ইতিহাস সংরক্ষণ কমিটির চেয়ারম্যান। তিনি সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন যে আমাদের এলাকায় একটা ঐতিহ্য জাদুঘর স্থাপন করা হোক। আমি নিজেও এখন মহিলাদের একটা সংগঠনের সাথে যুক্ত হয়েছি। আমরা এলাকার পুরনো কারুশিল্প আর ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি সংরক্ষণের কাজ করছি। এই যে আমাদের পুরো পরিবার এখন সমাজের উন্নয়নে কাজ করছে, এটাই হয়তো প্রফেসর রহিমের আসল স্বপ্ন ছিল। তিনি চেয়েছিলেন একটা পরিবার তার অনুপ্রেরণায় এগিয়ে চলুক। কখনো কখনো আমি ভাবি, যদি সাকিব সেদিন সেই গোপন কক্ষটা আবিষ্কার না করত, তাহলে আমাদের জীবন হয়তো একদম অন্যরকম হতো। আমরা হয়তো একটা সাধারণ জীবন যাপন করতাম, কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়াই। কিন্তু এখন আমাদের জীবনে একটা অর্থ আছে, একটা লক্ষ্য আছে। আমরা জানি যে আমাদের প্রতিটি কাজ সমাজের কোনো না কোনো উপকারে আসছে। গত সপ্তাহে একটা মজার ঘটনা ঘটল। এক বয়স্ক ভদ্রলোক আমাদের বাড়িতে এসে বললেন যে তিনি প্রফেসর রহিমের ছাত্র ছিলেন। তিনি অনেক বছর বিদেশে ছিলেন, এখন দেশে ফিরে এসে জানতে পারলেন যে আমরা তার গুরুর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। তিনি আমাদের দিলেন প্রফেসর রহিমের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তিনি বললেন যে প্রফেসর রহিম একটা গোপন সংগঠনের সদস্য ছিলেন যারা দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের কাজ করত। এই নতুন তথ্য পেয়ে আমরা আরও উৎসাহিত হলাম। আমরা বুঝতে পারলাম যে আমাদের কাজটা শুধু একটা পারিবারিক প্রকল্প নয়, এটা একটা জাতীয় দায়িত্ব। আমাদের গল্প শুনে এলাকার আরও অনেক পরিবার অনুপ্রাণিত হয়েছে। তারাও তাদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেছে। কয়েকটি পরিবার তাদের পূর্বপুরুষদের পুরনো নথিপত্র খুঁজে পেয়েছে। এইভাবে আমাদের একটা ছোট্ট উদ্যোগ এখন একটা আন্দোলনের রূপ নিয়েছে। পুরো এলাকা জুড়ে ইতিহাস চর্চার একটা নতুন ধারা শুরু হয়েছে। আমি প্রায়ই আমার সেই জন্মদিনের দিনটার কথা ভাবি। সাকিব যখন আমাকে সেই লাল শাড়িতে দেখে সেই কথাগুলো বলেছিল, তখন কি জানতাম যে এই একটা মুহূর্ত আমাদের পুরো জীবন বদলে দেবে? হয়তো জীবনে এমনই হয়। একটা ছোট্ট ঘটনা থেকে শুরু হয়ে বিশাল কিছু ঘটে যায়। আমাদের শুধু চোখ কান খোলা রেখে জীবনের সংকেতগুলো বুঝতে হয়। আজকাল সাকিব প্রায় বলে, মা, আমার মনে হয় প্রফেসর রহিম এখনও কোথাও থেকে আমাদের দেখছেন। তিনি খুশি হচ্ছেন যে তার স্বপ্ন পূরণ হচ্ছে। আমিও একই রকম মনে করি। কোনো মহৎ মানুষের আত্মা কখনো মরে না, তা বেঁচে থাকে তার কাজের মধ্য দিয়ে। আমাদের বাড়ির সেই গুপ্ত কক্ষটা এখন একটা গবেষণা কেন্দ্র হয়ে উঠেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে এসে গবেষণা করে। আমরা তাদের সব রকম সাহায্য করি। এইভাবে আমাদের সাধারণ একটা বাড়ি হয়ে উঠেছে জ্ঞান চর্চার একটা কেন্দ্র। আমার মনে হয় এটাই ছিল প্রফেসর রহিমের আসল পরিকল্পনা। তিনি চেয়েছিলেন তার বাড়িটা একদিন জ্ঞান বিতরণের কাজে ব্যবহৃত হোক। আমি এখন বুঝতে পারি যে জীবনের প্রতিটি মুহূর্তেই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। আমাদের শুধু সেগুলো খুঁজে বের করার মানসিকতা থাকতে হয়। আর সবচেয়ে বড় কথা, যা পাই তা দিয়ে নিজের পাশাপাশি অন্যদের উপকার করার চেষ্টা করতে হয়। আমাদের এই গল্প হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু আমি বলবো, জীবনে এমন অনেক অবিশ্বাস্য ঘটনাই ঘটে। প্রয়োজন শুধু সেগুলোকে গ্রহণ করার মতো খোলা মন। আমার এই গল্প যদি কাউকে অনুপ্রাণিত করে তার নিজের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে, তাহলেই আমার গল্প বলার সার্থকতা। কারণ একটা ভালো গল্পের উদ্দেশ্য শুধু বিনোদন দেওয়া নয়, মানুষকে ভাবতে শেখানো। প্রথম গন্তব্য ছিল পুরনো কবরস্থান। সেখানে পৌঁছে আমরা মানচিত্র অনুযায়ী একটা বিশেষ কবরের পাশে গেলাম। কবরের পাথরে কিছু পুরনো অক্ষর খোদাই করা। সাকিব সেগুলো পড়ার চেষ্টা করল। মা, এই লেখাগুলো আরবি মনে হচ্ছে। আমার আরবি পড়তে পারি না। আমি বললাম, এটা হয়তো কোনো সূত্র বা নির্দেশনা। হঠাৎ কবরের পাশের একটা পুরনো গাছের নিচে একটা ধাতব বাক্স চোখে পড়ল। আমরা সেটা তুলে খুললাম। ভেতরে একটা ছোট চিঠি আর একটা পুরনো চাবি। চিঠিতে লেখা ছিল, প্রথম ধাপ সম্পন্ন। এই চাবি দিয়ে নদীর ধারের পুরনো বটগাছের নিচের তালাবন্ধ সিন্দুক খোলা যাবে। কিন্তু সাবধান, নদীতে একটি রহস্যময় বাধা অপেক্ষা করছে। আমরা নদীর দিকে রওনা দিলাম। নদীর ধারে সত্যিই একটা বিশাল বটগাছ ছিল। গাছের গোড়ায় খুঁজতে খুঁজতে একটা লোহার সিন্দুক পেলাম। চাবি দিয়ে খুলতেই ভেতর থেকে আরেকটা মানচিত্র আর একটা বিশেষ কম্পাস বেরিয়ে এল। নতুন মানচিত্রে পাহাড়ের গুহার বিস্তারিত দেখানো। আর কম্পাসটা সাধারণ কম্পাসের মতো নয়, এর কাঁটা একটা বিশেষ দিকে ইশারা করছে। সাকিব বলল, মা, এই কম্পাস হয়তো গুপ্তধনের দিকে নির্দেশ করছে। আমি বললাম, হতে পারে। কিন্তু দেখো, চিঠিতে বলা আছে নদীতে একটা বাধা অপেক্ষা করছে। আমরা নদীর দিকে তাকালাম। জল পরিষ্কার, কিন্তু গভীর। আমাদের পার হতে হবে।
হঠাৎ পানির নিচে কিছু একটা চকচক করতে দেখলাম। সাকিব বলল, মা, ওখানে কিছু আছে কি? আমি সাঁতার জানতাম, তাই পানিতে নেমে গেলাম। নিচে গিয়ে দেখি একটা পুরনো ধাতব বাক্স। তুলে আনার পর খুলে দেখি ভেতরে একটা বিশেষ মূর্তি আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই মূর্তিটি হল পাহাড়ের গুহার তালার চাবি। গুহার মুখে একটা বিশেষ খাঁজ আছে, এই মূর্তি সেখানে বসালে গোপন দরজা খুলে যাবে। কিন্তু মনে রাখবে, গুহার ভেতরে অন্ধকার আর নীরবতার রাজ্য। সেখানে অনেক ভ্রান্তি আর বিভ্রম অপেক্ষা করছে কি। আমরা পাহাড়ের দিকে রওনা দিলাম। পাহাড়ে উঠতে প্রায় 2 ঘন্টা লাগল। গুহার মুখে পৌঁছে দেখি সত্যিই একটা বিশেষ আকৃতির খাঁজ আছে। মূর্তিটা সেখানে বসাতেই একটা পাথরের দরজা সরে গেল। গুহার ভেতরটা ছিল রহস্যময়। দেয়ালে অনেক চিত্রকর্ম, মেঝেতে অদ্ভুত নকশা। আমরা টর্চের আলো এগিয়ে চললাম। হঠাৎ সাকিব থমকে দাঁড়াল। মা, শুনছ? কোনো আওয়াজ পাচ্ছ? আমি কান পেতে শুনলাম। মৃদু একটা সুরের আওয়াজ আসছে। হ্যাঁ, কিন্তু এটা কি? আমি বললাম। আমরা আওয়াজের উৎসের দিকে এগিয়ে গেলাম। একটা চেম্বারে পৌঁছে দেখি সেখানে পানির ফোঁটা পড়ার আওয়াজ। আর একটা পুরনো বেদির উপর একটা স্বর্ণের বাক্স। সাকিব বলল, মা, এটাই হয়তো মূল ধনভাণ্ডার, কিন্তু আমার মন বলছিল এত সহজ হওয়ার কথা নয়। বাক্সের কাছে গিয়ে দেখি তার উপর একটা সতর্কবার্তা লেখা, যে এই বাক্স খুলবে সে হয়তো ধনসম্পদ পাবে, কিন্তু তার সাথে একটা দায়বদ্ধতাও নিতে হবে। আমি ভেবেচিন্তে বাক্সটা খুললাম। ভেতরে স্বর্ণমুদ্রা আর রত্নপাথরের পাশাপাশি একটা চূড়ান্ত চিঠি পড়ে আছে। চিঠিতে লেখা, অভিনন্দন, তুমি সফল হয়েছ। কিন্তু এই ধনসম্পদ শুধু তোমার নয়। এটা তোমার সম্প্রদায়ের কল্যাণে ব্যবহার করতে হবে। আমি প্রফেসর রহিম আহমেদ এই ধনভাণ্ডার তৈরি করেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যে এটা পাবে সে হবে এই এলাকার মানুষের সেবকও। আমি বুঝতে পারলাম এটা শুধু একটা ধনসম্পদ নয়, একটা দায়িত্ব। সাকিবকে বললাম, বাবা, আমাদের এই সম্পদ দিয়ে এলাকার মানুষের উপকার করতে হবে। সাকিব মাথা নাড়ল। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমরা সেই ধনসম্পদ নিয়ে বাড়ি ফিরলাম। পরদিন আমরা এলাকার প্রবীণদের সাথে পরামর্শ করলাম। তারা আমাদের বললেন যে প্রফেসর রহিম আহমেদ সত্যিই এক সময় এই এলাকায় থাকতেন। তিনি একজন মহৎ মানুষ ছিলেন, সব সময় গরিব মানুষের পাশে দাঁড়াতেন। আমরা সিদ্ধান্ত নিলাম সেই ধনসম্পদ দিয়ে এলাকায় একটা স্কুল আর একটা হাসপাতাল তৈরি করব। সাকিব তার কলেজের বন্ধুদের নিয়ে একটা যুব সংগঠন গড়ল। তারা এলাকার উন্নয়নে কাজ শুরু করল। আমাদের এই অভিযান শুধু একটা ধনসম্পদ খোঁজার গল্প ছিল না, এটা ছিল একটা মানবিক দায়বদ্ধতার গল্প। আমরা বুঝতে পেরেছিলাম যে প্রকৃত সম্পদ শুধু স্বর্ণরূপ নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই আছে। আজ 1 বছর পর আমাদের তৈরি স্কুলে শতাধিক শিশু পড়াশোনা করছে। হাসপাতালে এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। সাকিব এখন একজন সমাজসেবী যুবক হিসেবে পরিচিত। আমার মনে হয় প্রফেসর রহিম আহমেদ এভাবেই চেয়েছিলেন তার গুপ্ত ধনভাণ্ডার ব্যবহৃত হোক। শুধু ব্যক্তিগত সম্পদ হিসেবে নয়, বরং পুরো সমাজের কল্যাণের জন্য। এই ছিল আমাদের রহস্যময় অভিযানের গল্প। একটা সাধারণ জন্মদিনের শাড়ি থেকে শুরু হয়ে যে যাত্রা একটা সামাজিক দায়বদ্ধতায় পরিণত হল। আমি এখন বুঝতে পারি যে জীবনের প্রকৃত অর্থ হল অন্যের জন্য কিছু করা, নিজের স্বার্থের চেয়ে সমাজের কল্যাণকে বড় করে দেখা। সাকিব আজকাল প্রায় বলে, মা, আমাদের সেই অভিযান শুধু একটা ধনসম্পদ খোঁজার গল্প ছিল না। এটা ছিল আমাদের চরিত্র গঠনের গল্প, ও আমিও একমত। আমরা যে শুধু স্বর্ণমুদ্রা পেয়েছি তা নয়, আমরা পেয়েছি মানুষ হিসেবে বেড়ে ওঠার একটা সুযোগ। আমাদের বাড়ির গোপন কক্ষটা এখন একটা ছোট জাদুঘর হয়ে গেছে। প্রফেসর রহিমের গবেষণার সব উপকরণ সেখানে সংরক্ষিত আছে। এলাকার মানুষ এসে দেখে যায়। তারা বুঝতে পারে যে কিভাবে একজন মানুষ তার পুরো জীবন অন্যের কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন। আমার এই গল্প শুনে হয়তো অনেকেই ভাববেন এটা কল্পনার গল্প। কিন্তু আমি বলবো, জীবনে এমন অনেক রহস্য আছে যা আমরা খোঁজ করলেই পেতে পারি। প্রয়োজন শুধু সাহস আর মানুষের প্রতি ভালোবাসা। আমাদের পরিবারে এই ঘটনার পর একটা নতুন উৎসাহ এসেছে। রিফা এখন পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবী কাজে অংশ নেয়। আমার স্বামী মাহবুব সাহেব আগে শুধু অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, এখন তিনিও এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই যে পারিবারিক ঐক্য আর সমাজের প্রতি দায়বদ্ধতা, এটাই হয়তো প্রফেসর রহিমের আসল উপহার ছিল। তিনি জানতেন যে একটা পরিবার যখন একসাথে কোনো ভালো কাজে অংশগ্রহণ করে, তখন সেই পরিবারের বন্ধন আরও মজবুত হয়। আমি প্রায়ই ভাবি, আমাদের জীবনে এমন কত গোপন রহস্য আছে যা আমরা জানি না।
হয়তো প্রতিটি বাড়িতেই কোনো না কোনো গল্প লুকিয়ে আছে। প্রয়োজন শুধু সেগুলো খুঁজে বের করার। আমাদের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে জীবনের প্রতিটি মুহূর্তেই কিছু না কিছু নতুনত্ব লুকিয়ে আছে। আমাদের শুধু চোখ খোলা রেখে চারপাশে তাকাতে হয়। আজ আমার জন্মদিনের সেই লাল শাড়িটা আমার আলমারিতে যত্ন করে রাখা আছে। প্রতিবার দেখলেই মনে হয় এই শাড়িটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। কিন্তু আমাদের গল্পটা এখানেই শেষ নয়। গত মাসে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। সাকিব একদিন সেই গুপ্ত কক্ষে কাজ করছিল। হঠাৎ সে আমাকে ডেকে বলল, মা, এই দেয়ালে আরও একটা গোপন জায়গা আছে, মনে হচ্ছে ইউ। আমি গিয়ে দেখি দেয়ালের একটা অংশ খানিকটা আলাদা। সাকিব সেখানে চাপ দিতেই একটা ছোট্ট দরজা খুলে গেল। ভেতরে একটা ছোট্ট কক্ষ। সেখানে প্রফেসর রহিমের ব্যক্তিগত ডায়েরি রাখা। ডায়েরি পড়ে জানলাম যে প্রফেসর রহিম শুধু একজন প্রত্নতত্ত্ববিদ ছিলেন না, তিনি একজন গোয়েন্দাও ছিলেন। দেশের স্বাধীনতার সময় তিনি গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখতেন। তার ডায়েরিতে অনেক রহস্যজনক কোড আর সংকেত লেখা। একটা পাতায় লেখা ছিল, আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে, কিন্তু আমার কাজ অসম্পূর্ণ রেখে যেতে পারি না। যে আমার এই গোপন কাজের সন্ধান পাবে তাকেই এই দায়িত্ব সম্পূর্ণ করতে হবে। ডায়েরিতে আরও লেখা ছিল যে তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিহাসের নথি লুকিয়ে রেখেছেন। সেগুলো খুঁজে বের করে জাতীয় জাদুঘরে দান করার কথা বলেছেন। আমি আর সাকিব সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রফেসর রহিমের এই অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব। ডায়েরিতে দেওয়া সংকেত অনুসরণ করে আমরা খুঁজতে শুরু করলাম। প্রথম সংকেত আমাদের নিয়ে গেল এলাকার সবচেয়ে পুরনো মসজিদে। মসজিদের ইমাম সাহেব আমাদের সাহায্য করলেন। তিনি বললেন, হ্যাঁ, প্রফেসর রহিম সাহেব প্রায় এখানে আসতেন। তিনি মসজিদের পুরনো নথিপত্র নিয়ে গবেষণা করতেন। মসজিদের পুরনো অংশে খুঁজতে খুঁজতে আমরা একটা দেয়ালের পেছনে লুকানো একটা তোরঙ্গ পেলাম। তোরঙ্গে ৫০০ বছরের পুরনো কিছু হস্তলিখিত গ্রন্থ আর মানচিত্র। এগুলো ছিল আমাদের এলাকার প্রাচীন ইতিহাসের অমূল্য নিদর্শন। দ্বিতীয় সংকেত নিয়ে গেল পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষে। সেখানে মাটি খুঁড়ে আমরা পেলাম একটা তামার পাত। তাতে খোদাই করা আছে প্রাচীন বাংলার একটা রাজবংশের বিবরণ। তৃতীয় সংকেত ছিল সবচেয়ে কঠিন। সেটা আমাদের নিয়ে গেল নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপে। সেখানে একটা পরিত্যক্ত মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরের গর্ভগৃহে লুকানো ছিল একটা পাথরের পাতায় খোদাই করা প্রাচীন শিলালিপি। আমরা এই সব নিদর্শন জাতীয় জাদুঘরে পৌঁছে দিলাম। জাদুঘরের পরিচালক আমাদের ধন্যবাদ জানিয়ে বললেন, এই আবিষ্কারগুলো বাংলার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। সাকিব এই কাজে এতটাই আগ্রহী হয়ে উঠল যে সে তার পড়াশোনাও ইতিহাস বিষয়ে পরিবর্তন করে ফেল। এখন সে প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে। তার স্বপ্ন প্রফেসর রহিমের মতো একজন গবেষক হওয়া। আমার মনে হয় প্রফেসর রহিম আহমেদ শুধু একটা গুপ্তধন রেখে যাননি, তিনি রেখে গেছেন একটা জীবনযাত্রার দর্শন। কিভাবে একজন মানুষ তার জীবনকে সমাজের কল্যাণে কাজে লাগাতে পারে, তার জ্বলন্ত উদাহরণ তিনি। রিফা এখন স্কুলে ইতিহাস ক্লাবের সভাপতি। সে তার বন্ধুদের নিয়ে এলাকার পুরনো ইতিহাস নিয়ে গবেষণা করে। তারা বয়স্কদের কাছ থেকে পুরনো গল্প সংগ্রহ করে একটা মৌখিক ইতিহাসের সংকলন তৈরি করছে। আমার স্বামী মাহবুব সাহেব এখন আমাদের এলাকার ইতিহাস সংরক্ষণ কমিটির চেয়ারম্যান। তিনি সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন যে আমাদের এলাকায় একটা ঐতিহ্য জাদুঘর স্থাপন করা হোক। আমি নিজেও এখন মহিলাদের একটা সংগঠনের সাথে যুক্ত হয়েছি। আমরা এলাকার পুরনো কারুশিল্প আর ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি সংরক্ষণের কাজ করছি। এই যে আমাদের পুরো পরিবার এখন সমাজের উন্নয়নে কাজ করছে, এটাই হয়তো প্রফেসর রহিমের আসল স্বপ্ন ছিল। তিনি চেয়েছিলেন একটা পরিবার তার অনুপ্রেরণায় এগিয়ে চলুক। কখনো কখনো আমি ভাবি, যদি সাকিব সেদিন সেই গোপন কক্ষটা আবিষ্কার না করত, তাহলে আমাদের জীবন হয়তো একদম অন্যরকম হতো। আমরা হয়তো একটা সাধারণ জীবন যাপন করতাম, কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়াই। কিন্তু এখন আমাদের জীবনে একটা অর্থ আছে, একটা লক্ষ্য আছে। আমরা জানি যে আমাদের প্রতিটি কাজ সমাজের কোনো না কোনো উপকারে আসছে। গত সপ্তাহে একটা মজার ঘটনা ঘটল। এক বয়স্ক ভদ্রলোক আমাদের বাড়িতে এসে বললেন যে তিনি প্রফেসর রহিমের ছাত্র ছিলেন। তিনি অনেক বছর বিদেশে ছিলেন, এখন দেশে ফিরে এসে জানতে পারলেন যে আমরা তার গুরুর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। তিনি আমাদের দিলেন প্রফেসর রহিমের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তিনি বললেন যে প্রফেসর রহিম একটা গোপন সংগঠনের সদস্য ছিলেন যারা দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের কাজ করত। এই নতুন তথ্য পেয়ে আমরা আরও উৎসাহিত হলাম। আমরা বুঝতে পারলাম যে আমাদের কাজটা শুধু একটা পারিবারিক প্রকল্প নয়,
এটা একটা জাতীয় দায়িত্ব। আমাদের গল্প শুনে এলাকার আরও অনেক পরিবার অনুপ্রাণিত হয়েছে। তারাও তাদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেছে। কয়েকটি পরিবার তাদের পূর্বপুরুষদের পুরনো নথিপত্র খুঁজে পেয়েছে। এইভাবে আমাদের একটা ছোট্ট উদ্যোগ এখন একটা আন্দোলনের রূপ নিয়েছে। পুরো এলাকা জুড়ে ইতিহাস চর্চার একটা নতুন ধারা শুরু হয়েছে। আমি প্রায়ই আমার সেই জন্মদিনের দিনটার কথা ভাবি। সাকিব যখন আমাকে সেই লাল শাড়িতে দেখে সেই কথাগুলো বলেছিল, তখন কি জানতাম যে এই একটা মুহূর্ত আমাদের পুরো জীবন বদলে দেবে? হয়তো জীবনে এমনই হয়। একটা ছোট্ট ঘটনা থেকে শুরু হয়ে বিশাল কিছু ঘটে যায়। আমাদের শুধু চোখ কান খোলা রেখে জীবনের সংকেতগুলো বুঝতে হয়। আজকাল সাকিব প্রায় বলে, মা, আমার মনে হয় প্রফেসর রহিম এখনও কোথাও থেকে আমাদের দেখছেন। তিনি খুশি হচ্ছেন যে তার স্বপ্ন পূরণ হচ্ছে। আমিও একই রকম মনে করি। কোনো মহৎ মানুষের আত্মা কখনো মরে না, তা বেঁচে থাকে তার কাজের মধ্য দিয়ে। আমাদের বাড়ির সেই গুপ্ত কক্ষটা এখন একটা গবেষণা কেন্দ্র হয়ে উঠেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে এসে গবেষণা করে। আমরা তাদের সব রকম সাহায্য করি। এইভাবে আমাদের সাধারণ একটা বাড়ি হয়ে উঠেছে জ্ঞান চর্চার একটা কেন্দ্র। আমার মনে হয় এটাই ছিল প্রফেসর রহিমের আসল পরিকল্পনা। তিনি চেয়েছিলেন তার বাড়িটা একদিন জ্ঞান বিতরণের কাজে ব্যবহৃত হোক। আমি এখন বুঝতে পারি যে জীবনের প্রতিটি মুহূর্তেই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। আমাদের শুধু সেগুলো খুঁজে বের করার মানসিকতা থাকতে হয়। আর সবচেয়ে বড় কথা, যা পাই তা দিয়ে নিজের পাশাপাশি অন্যদের উপকার করার চেষ্টা করতে হয়। আমাদের এই গল্প হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু আমি বলবো, জীবনে এমন অনেক অবিশ্বাস্য ঘটনাই ঘটে। প্রয়োজন শুধু সেগুলোকে গ্রহণ করার মতো খোলা মন। আমার এই গল্প যদি কাউকে অনুপ্রাণিত করে তার নিজের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে, তাহলেই আমার গল্প বলার সার্থকতা। কারণ একটা ভালো গল্পের উদ্দেশ্য শুধু বিনোদন দেওয়া নয়, মানুষকে ভাবতে শেখানো। প্রথম গন্তব্য ছিল পুরনো কবরস্থান। সেখানে পৌঁছে আমরা মানচিত্র অনুযায়ী একটা বিশেষ কবরের পাশে গেলাম। কবরের পাথরে কিছু পুরনো অক্ষর খোদাই করা। সাকিব সেগুলো পড়ার চেষ্টা করল। মা, এই লেখাগুলো আরবি মনে হচ্ছে। আমার আরবি পড়তে পারি না। আমি বললাম, এটা হয়তো কোনো সূত্র বা নির্দেশনা। হঠাৎ কবরের পাশের একটা পুরনো গাছের নিচে একটা ধাতব বাক্স চোখে পড়ল। আমরা সেটা তুলে খুললাম। ভেতরে একটা ছোট চিঠি আর একটা পুরনো চাবি। চিঠিতে লেখা ছিল, প্রথম ধাপ সম্পন্ন। এই চাবি দিয়ে নদীর ধারের পুরনো বটগাছের নিচের তালাবন্ধ সিন্দুক খোলা যাবে। কিন্তু সাবধান, নদীতে একটি রহস্যময় বাধা অপেক্ষা করছে। আমরা নদীর দিকে রওনা দিলাম। নদীর ধারে সত্যিই একটা বিশাল বটগাছ ছিল। গাছের গোড়ায় খুঁজতে খুঁজতে একটা লোহার সিন্দুক পেলাম। চাবি দিয়ে খুলতেই ভেতর থেকে আরেকটা মানচিত্র আর একটা বিশেষ কম্পাস বেরিয়ে এল। নতুন মানচিত্রে পাহাড়ের গুহার বিস্তারিত দেখানো। আর কম্পাসটা সাধারণ কম্পাসের মতো নয়, এর কাঁটা একটা বিশেষ দিকে ইশারা করছে। সাকিব বলল, মা, এই কম্পাস হয়তো গুপ্তধনের দিকে নির্দেশ করছে। আমি বললাম, হতে পারে। কিন্তু দেখো, চিঠিতে বলা আছে নদীতে একটা বাধা অপেক্ষা করছে। আমরা নদীর দিকে তাকালাম। জল পরিষ্কার, কিন্তু গভীর। আমাদের পার হতে হবে। হঠাৎ পানির নিচে কিছু একটা চকচক করতে দেখলাম। সাকিব বলল, মা, ওখানে কিছু আছে। আমি সাঁতার জানতাম, তাই পানিতে নেমে গেলাম। নিচে গিয়ে দেখি একটা পুরনো ধাতব বাক্স। তুলে আনার পর খুলে দেখি ভেতরে একটা বিশেষ মূর্তি আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই মূর্তিটি হল পাহাড়ের গুহার তালার চাবি। গুহার মুখে একটা বিশেষ খাঁজ আছে, এই মূর্তি সেখানে বসালে গোপন দরজা খুলে যাবে। কিন্তু মনে রাখবে, গুহার ভেতরে অন্ধকার আর নীরবতার রাজ্য। সেখানে অনেক ভ্রান্তি আর বিভ্রম অপেক্ষা করছে। আমরা পাহাড়ের দিকে রওনা দিলাম। পাহাড়ে উঠতে প্রায় 2 ঘন্টা লাগল। গুহার মুখে পৌঁছে দেখি সত্যিই একটা বিশেষ আকৃতির খাঁজ আছে। মূর্তিটা সেখানে বসাতেই একটা পাথরের দরজা সরে গেল। গুহার ভেতরটা ছিল রহস্যময়। দেয়ালে অনেক চিত্রকর্ম, মেঝেতে অদ্ভুত নকশা। আমরা টর্চের আলো এগিয়ে চললাম। হঠাৎ সাকিব থমকে দাঁড়াল। মা, শুনছ? কোনো আওয়াজ পাচ্ছ? আমি কান পেতে শুনলাম। মৃদু একটা সুরের আওয়াজ আসছে। হ্যাঁ, কিন্তু এটা কি? আমি বললাম। আমরা আওয়াজের উৎসের দিকে এগিয়ে গেলাম। একটা চেম্বারে পৌঁছে দেখি সেখানে পানির ফোঁটা পড়ার আওয়াজ। আর একটা পুরনো বেদির উপর একটা স্বর্ণের বাক্স। সাকিব বলল, মা, এটাই হয়তো মূল ধনভাণ্ডার। কিন্তু আমার মন বলছিল এত সহজ হওয়ার কথা নয়।
বাক্সের কাছে গিয়ে দেখি তার উপর একটা সতর্কবার্তা লেখা, যে এই বাক্স খুলবে সে হয়তো ধনসম্পদ পাবে, কিন্তু তার সাথে একটা দায়বদ্ধতাও নিতে হবে। আমি ভেবেচিন্তে বাক্সটা খুললাম। ভেতরে স্বর্ণমুদ্রা আর রত্নপাথরের পাশাপাশি একটা চূড়ান্ত চিঠি পড়ে আছে। চিঠিতে লেখা, অভিনন্দন, তুমি সফল হয়েছ। কিন্তু এই ধনসম্পদ শুধু তোমার নয়, এটা তোমার সম্প্রদায়ের কল্যাণে ব্যবহার করতে হবে। আমি প্রফেসর রহিম আহমেদ এই ধনভাণ্ডার তৈরি করেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যে এটা পাবে সে হবে এই এলাকার মানুষের সেবকও। আমি বুঝতে পারলাম এটা শুধু একটা ধনসম্পদ নয়, একটা দায়িত্ব। সাকিবকে বললাম, বাবা, আমাদের এই সম্পদ দিয়ে এলাকার মানুষের উপকার করতে হবে। সাকিব মাথা নাড়ল, হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমরা সেই ধনসম্পদ নিয়ে বাড়ি ফিরলাম। পরদিন আমরা এলাকার প্রবীণদের সাথে পরামর্শ করলাম। তারা আমাদের বললেন যে প্রফেসর রহিম আহমেদ সত্যিই এক সময় এই এলাকায় থাকতেন। তিনি একজন মহৎ মানুষ ছিলেন, সব সময় গরিব মানুষের পাশে দাঁড়াতেন। আমরা সিদ্ধান্ত নিলাম সেই ধনসম্পদ দিয়ে এলাকায় একটা স্কুল আর একটা হাসপাতাল তৈরি করব। সাকিব তার কলেজের বন্ধুদের নিয়ে একটা যুব সংগঠন গড়ল। তারা এলাকার উন্নয়নে কাজ শুরু করল। আমাদের এই অভিযান শুধু একটা ধনসম্পদ খোঁজার গল্প ছিল না, এটা ছিল একটা মানবিক দায়বদ্ধতার গল্প। আমরা বুঝতে পেরেছিলাম যে প্রকৃত সম্পদ শুধু স্বর্ণরূপ নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই আছে। আজ 1 বছর পর আমাদের তৈরি স্কুলে শতাধিক শিশু পড়াশোনা করছে। হাসপাতালে এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। সাকিব এখন একজন সমাজসেবী যুবক হিসেবে পরিচিত। আমার মনে হয় প্রফেসর রহিম আহমেদ এভাবেই চেয়েছিলেন তার গুপ্ত ধনভাণ্ডার ব্যবহৃত হোক, শুধু ব্যক্তিগত সম্পদ হিসেবে নয়, বরং পুরো সমাজের কল্যাণের জন্য। এই ছিল আমাদের রহস্যময় অভিযানের গল্প। একটা সাধারণ জন্মদিনের শাড়ি থেকে শুরু হয়ে যে যাত্রা একটা সামাজিক দায়বদ্ধতায় পরিণত হল। আমি এখন বুঝতে পারি যে জীবনের প্রকৃত অর্থ হল অন্যের জন্য কিছু করা, নিজের স্বার্থের চেয়ে সমাজের কল্যাণকে বড় করে দেখা। সাকিব আজকাল প্রায় বলে, মা, আমাদের সেই অভিযান শুধু একটা ধনসম্পদ খোঁজার গল্প ছিল না, এটা ছিল আমাদের চরিত্র গঠনের গল্প। ও আমিও একমত। আমরা যে শুধু স্বর্ণমুদ্রা পেয়েছি তা নয়, আমরা পেয়েছি মানুষ হিসেবে বেড়ে ওঠার একটা সুযোগ। আমাদের বাড়ির গোপন কক্ষটা এখন একটা ছোট জাদুঘর হয়ে গেছে। প্রফেসর রহিমের গবেষণার সব উপকরণ সেখানে সংরক্ষিত আছে। এলাকার মানুষ এসে দেখে যায়। তারা বুঝতে পারে যে কিভাবে একজন মানুষ তার পুরো জীবন অন্যের কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন। আমার এই গল্প শুনে হয়তো অনেকেই ভাববেন এটা কল্পনার গল্প। কিন্তু আমি বলবো, জীবনে এমন অনেক রহস্য আছে যা আমরা খোঁজ করলেই পেতে পারি। প্রয়োজন শুধু সাহস আর মানুষের প্রতি ভালোবাসা। আমাদের পরিবারে এই ঘটনার পর একটা নতুন উৎসাহ এসেছে। রিফা এখন পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবী কাজে অংশ নেয়। আমার স্বামী মাহবুব সাহেব আগে শুধু অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, এখন তিনিও এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই যে পারিবারিক ঐক্য আর সমাজের প্রতি দায়বদ্ধতা, এটাই হয়তো প্রফেসর রহিমের আসল উপহার ছিল। তিনি জানতেন যে একটা পরিবার যখন একসাথে কোনো ভালো কাজে অংশগ্রহণ করে, তখন সেই পরিবারের বন্ধন আরও মজবুত হয়। আমি প্রায়ই ভাবি, আমাদের জীবনে এমন কত গোপন রহস্য আছে যা আমরা জানি না। হয়তো প্রতিটি বাড়িতেই কোনো না কোনো গল্প লুকিয়ে আছে। প্রয়োজন শুধু সেগুলো খুঁজে বের করার। আমাদের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে জীবনের প্রতিটি মুহূর্তেই কিছু না কিছু নতুনত্ব লুকিয়ে আছে। আমাদের শুধু চোখ খোলা রেখে চারপাশে তাকাতে হয়। আজ আমার জন্মদিনের সেই লাল শাড়িটা আমার আলমারিতে যত্ন করে রাখা আছে। প্রতিবার দেখলেই মনে হয় এই শাড়িটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। কিন্তু আমাদের গল্পটা এখানেই শেষ নয়। গত মাসে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। সাকিব একদিন সেই গুপ্ত কক্ষে কাজ করছিল। হঠাৎ সে আমাকে ডেকে বলল, মা, এই দেয়ালে আরও একটা গোপন জায়গা আছে, মনে হচ্ছে ইউ। আমি গিয়ে দেখি দেয়ালের একটা অংশ খানিকটা আলাদা। সাকিব সেখানে চাপ দিতেই একটা ছোট্ট দরজা খুলে গেল। ভেতরে একটা ছোট্ট কক্ষ। সেখানে প্রফেসর রহিমের ব্যক্তিগত ডায়েরি রাখা। ডায়েরি পড়ে জানলাম যে প্রফেসর রহিম শুধু একজন প্রত্নতত্ত্ববিদ ছিলেন না, তিনি একজন গোয়েন্দাও ছিলেন। দেশের স্বাধীনতার সময় তিনি গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখতেন। তার ডায়েরিতে অনেক রহস্যজনক কোড আর সংকেত লেখা। একটা পাতায় লেখা ছিল, আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে, কিন্তু আমার কাজ অসম্পূর্ণ রেখে যেতে পারি না। যে আমার এই গোপন কাজের সন্ধান পাবে, তাকেই এই দায়িত্ব সম্পূর্ণ করতে হবে।
ডায়েরিতে আরও লেখা ছিল যে তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিহাসের নথি লুকিয়ে রেখেছেন। সেগুলো খুঁজে বের করে জাতীয় জাদুঘরে দান করার কথা বলেছেন। আমি আর সাকিব সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রফেসর রহিমের এই অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব। ডায়েরিতে দেওয়া সংকেত অনুসরণ করে আমরা খুঁজতে শুরু করলাম। প্রথম সংকেত আমাদের নিয়ে গেল এলাকার সবচেয়ে পুরনো মসজিদে। মসজিদের ইমাম সাহেব আমাদের সাহায্য করলেন। তিনি বললেন, হ্যাঁ, প্রফেসর রহিম সাহেব প্রায় এখানে আসতেন। তিনি মসজিদের পুরনো নথিপত্র নিয়ে গবেষণা করতেন। মসজিদের পুরনো অংশে খুঁজতে খুঁজতে আমরা একটা দেয়ালের পেছনে লুকানো একটা তোরঙ্গ পেলাম। তোরঙ্গে ৫০০ বছরের পুরনো কিছু হস্তলিখিত গ্রন্থ আর মানচিত্র। এগুলো ছিল আমাদের এলাকার প্রাচীন ইতিহাসের অমূল্য নিদর্শন। দ্বিতীয় সংকেত নিয়ে গেল পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষে। সেখানে মাটি খুঁড়ে আমরা পেলাম একটা তামার পাত। তাতে খোদাই করা আছে প্রাচীন বাংলার একটা রাজবংশের বিবরণ। তৃতীয় সংকেত ছিল সবচেয়ে কঠিন। সেটা আমাদের নিয়ে গেল নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপে। সেখানে একটা পরিত্যক্ত মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরের গর্ভগৃহে লুকানো ছিল একটা পাথরের পাতায় খোদাই করা প্রাচীন শিলালিপি। আমরা এই সব নিদর্শন জাতীয় জাদুঘরে পৌঁছে দিলাম। জাদুঘরের পরিচালক আমাদের ধন্যবাদ জানিয়ে বললেন, এই আবিষ্কারগুলো বাংলার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। সাকিব এই কাজে এতটাই আগ্রহী হয়ে উঠল যে সে তার পড়াশোনাও ইতিহাস বিষয়ে পরিবর্তন করে ফেল। এখন সে প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে। তার স্বপ্ন প্রফেসর রহিমের মতো একজন গবেষক হওয়া। আমার মনে হয় প্রফেসর রহিম আহমেদ শুধু একটা গুপ্তধন রেখে যাননি, তিনি রেখে গেছেন একটা জীবনযাত্রার দর্শন। কিভাবে একজন মানুষ তার জীবনকে সমাজের কল্যাণে কাজে লাগাতে পারে, তার জ্বলন্ত উদাহরণ তিনি। রিফা এখন স্কুলে ইতিহাস ক্লাবের সভাপতি। সে তার বন্ধুদের নিয়ে এলাকার পুরনো ইতিহাস নিয়ে গবেষণা করে। তারা বয়স্কদের কাছ থেকে পুরনো গল্প সংগ্রহ করে একটা মৌখিক ইতিহাসের সংকলন তৈরি করছে। আমার স্বামী মাহবুব সাহেব এখন আমাদের এলাকার ইতিহাস সংরক্ষণ কমিটির চেয়ারম্যান। তিনি সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন যে আমাদের এলাকায় একটা ঐতিহ্য জাদুঘর স্থাপন করা হোক। আমি নিজেও এখন মহিলাদের একটা সংগঠনের সাথে যুক্ত হয়েছি। আমরা এলাকার পুরনো কারুশিল্প আর ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি সংরক্ষণের কাজ করছি। এই যে আমাদের পুরো পরিবার এখন সমাজের উন্নয়নে কাজ করছে, এটাই হয়তো প্রফেসর রহিমের আসল স্বপ্ন ছিল। তিনি চেয়েছিলেন একটা পরিবার তার অনুপ্রেরণায় এগিয়ে চলুক। কখনো কখনো আমি ভাবি, যদি সাকিব সেদিন সেই গোপন কক্ষটা আবিষ্কার না করত, তাহলে আমাদের জীবন হয়তো একদম অন্যরকম হতো। আমরা হয়তো একটা সাধারণ জীবন যাপন করতাম, কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়াই। কিন্তু এখন আমাদের জীবনে একটা অর্থ আছে, একটা লক্ষ্য আছে। আমরা জানি যে আমাদের প্রতিটি কাজ সমাজের কোনো না কোনো উপকারে আসছে। গত সপ্তাহে একটা মজার ঘটনা ঘটল। এক বয়স্ক ভদ্রলোক আমাদের বাড়িতে এসে বললেন যে তিনি প্রফেসর রহিমের ছাত্র ছিলেন। তিনি অনেক বছর বিদেশে ছিলেন, এখন দেশে ফিরে এসে জানতে পারলেন যে আমরা তার গুরুর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। তিনি আমাদের দিলেন প্রফেসর রহিমের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তিনি বললেন যে প্রফেসর রহিম একটা গোপন সংগঠনের সদস্য ছিলেন যারা দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের কাজ করত। এই নতুন তথ্য পেয়ে আমরা আরও উৎসাহিত হলাম। আমরা বুঝতে পারলাম যে আমাদের কাজটা শুধু একটা পারিবারিক প্রকল্প নয়, এটা একটা জাতীয় দায়িত্ব। আমাদের গল্প শুনে এলাকার আরও অনেক পরিবার অনুপ্রাণিত হয়েছে। তারাও তাদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেছে। কয়েকটি পরিবার তাদের পূর্বপুরুষদের পুরনো নথিপত্র খুঁজে পেয়েছে। এইভাবে আমাদের একটা ছোট্ট উদ্যোগ এখন একটা আন্দোলনের রূপ নিয়েছে। পুরো এলাকা জুড়ে ইতিহাস চর্চার একটা নতুন ধারা শুরু হয়েছে। আমি প্রায়ই আমার সেই জন্মদিনের দিনটার কথা ভাবি। সাকিব যখন আমাকে সেই লাল শাড়িতে দেখে সেই কথাগুলো বলেছিল, তখন কি জানতাম যে এই একটা মুহূর্ত আমাদের পুরো জীবন বদলে দেবে? হয়তো জীবনে এমনই হয়। একটা ছোট্ট ঘটনা থেকে শুরু হয়ে বিশাল কিছু ঘটে যায়। আমাদের শুধু চোখ কান খোলা রেখে জীবনের সংকেতগুলো বুঝতে হয়। আজকাল সাকিব প্রায় বলে, মা, আমার মনে হয় প্রফেসর রহিম এখনও কোথাও থেকে আমাদের দেখছেন। তিনি খুশি হচ্ছেন যে তার স্বপ্ন পূরণ হচ্ছে। আমিও একই রকম মনে করি। কোনো মহৎ মানুষের আত্মা কখনো মরে না, তা বেঁচে থাকে তার কাজের মধ্য দিয়ে। আমাদের বাড়ির সেই গুপ্ত কক্ষটা এখন একটা গবেষণা কেন্দ্র হয়ে উঠেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে এসে গবেষণা করে। আমরা তাদের সব রকম সাহায্য করি। এইভাবে আমাদের সাধারণ একটা বাড়ি হয়ে উঠেছে জ্ঞান চর্চার একটা কেন্দ্র। আমার মনে হয় এটাই ছিল প্রফেসর রহিমের আসল পরিকল্পনা।
তিনি চেয়েছিলেন তার বাড়িটা একদিন জ্ঞান বিতরণের কাজে ব্যবহৃত হোক। আমি এখন বুঝতে পারি যে জীবনের প্রতিটি মুহূর্তেই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। আমাদের শুধু সেগুলো খুঁজে বের করার মানসিকতা থাকতে হয়। আর সবচেয়ে বড় কথা, যা পাই তা দিয়ে নিজের পাশাপাশি অন্যদের উপকার করার চেষ্টা করতে হয়। আমাদের এই গল্প হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু আমি বলবো, জীবনে এমন অনেক অবিশ্বাস্য ঘটনাই ঘটে। প্রয়োজন শুধু সেগুলোকে গ্রহণ করার মতো খোলা মন। আমার এই গল্প যদি কাউকে অনুপ্রাণিত করে তার নিজের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে, তাহলেই আমার গল্প বলার সার্থকতা। কারণ একটা ভালো গল্পের উদ্দেশ্য শুধু বিনোদন দেওয়া নয়, মানুষকে ভাবতে শেখানো। প্রথম গন্তব্য ছিল পুরনো কবরস্থান। সেখানে পৌঁছে আমরা মানচিত্র অনুযায়ী একটা বিশেষ কবরের পাশে গেলাম। কবরের পাথরে কিছু পুরনো অক্ষর খোদাই করা। সাকিব সেগুলো পড়ার চেষ্টা করল। মা, এই লেখাগুলো আরবি মনে হচ্ছে। আমার আরবি পড়তে পারি না আমি বললাম, এটা হয়তো কোনো সূত্র বা নির্দেশনা হঠাৎ কবরের পাশের একটা পুরনো গাছের নিচে একটা ধাতব বাক্স চোখে পড়ল। আমরা সেটা তুলে খুললাম। ভেতরে একটা ছোট চিঠি আর একটা পুরনো চাবি। চিঠিতে লেখা ছিল, প্রথম ধাপ সম্পন্ন। এই চাবি দিয়ে নদীর ধারের পুরনো বটগাছের নিচের তালাবন্ধ সিন্দুক খোলা যাবে। কিন্তু সাবধান, নদীতে একটি রহস্যময় বাধা অপেক্ষা করছে আমরা নদীর দিকে রওনা দিলাম। নদীর ধারে সত্যিই একটা বিশাল বটগাছ ছিল। গাছের গোড়ায় খুঁজতে খুঁজতে একটা লোহার সিন্দুক পেলাম। চাবি দিয়ে খুলতেই ভেতর থেকে আরেকটা মানচিত্র আর একটা বিশেষ কম্পাস বেরিয়ে এল। নতুন মানচিত্রে পাহাড়ের গুহার বিস্তারিত দেখানো। আর কম্পাসটা সাধারণ কম্পাসের মতো নয়, এর কাঁটা একটা বিশেষ দিকে ইশারা করছে। সাকিব বলল, মা, এই কম্পাস হয়তো গুপ্তধনের দিকে নির্দেশ করছে। আমি বললাম, হতে পারে। কিন্তু দেখো, চিঠিতে বলা আছে নদীতে একটা বাধা অপেক্ষা করছে আমরা নদীর দিকে তাকালাম। জল পরিষ্কার, কিন্তু গভীর। আমাদের পার হতে হবে। হঠাৎ পানির নিচে কিছু একটা চকচক করতে দেখলাম। সাকিব বলল, মা, ওখানে কিছু আছে আমি সাঁতার জানতাম, তাই পানিতে নেমে গেলাম। নিচে গিয়ে দেখি একটা পুরনো ধাতব বাক্স। তুলে আনার পর খুলে দেখি ভেতরে একটা বিশেষ মূর্তি আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই মূর্তিটি হল পাহাড়ের গুহার তালার চাবি। গুহার মুখে একটা বিশেষ খাঁজ আছে, এই মূর্তি সেখানে বসালে গোপন দরজা খুলে যাবে। কিন্তু মনে রাখবে, গুহার ভেতরে অন্ধকার আর নীরবতার রাজ্য। সেখানে অনেক ভ্রান্তি আর বিভ্রম অপেক্ষা করছে আমরা পাহাড়ের দিকে রওনা দিলাম। পাহাড়ে উঠতে প্রায় 2 ঘন্টা লাগল। গুহার মুখে পৌঁছে দেখি সত্যিই একটা বিশেষ আকৃতির খাঁজ আছে। মূর্তিটা সেখানে বসাতেই একটা পাথরের দরজা সরে গেল। গুহার ভেতরটা ছিল রহস্যময়। দেয়ালে অনেক চিত্রকর্ম, মেঝেতে অদ্ভুত নকশা। আমরা টর্চের আলো এগিয়ে চললাম। হঠাৎ সাকিব থমকে দাঁড়াল। মা, শুনছ? কোনো আওয়াজ পাচ্ছ? আমি কান পেতে শুনলাম। মৃদু একটা সুরের আওয়াজ আসছে। হ্যাঁ, কিন্তু এটা কি? আমি বললাম। আমরা আওয়াজের উৎসের দিকে এগিয়ে গেলাম। একটা চেম্বারে পৌঁছে দেখি সেখানে পানির ফোঁটা পড়ার আওয়াজ। আর একটা পুরনো বেদির উপর একটা স্বর্ণের বাক্স। সাকিব বলল, মা, এটাই হয়তো মূল ধনভাণ্ডার। কিন্তু আমার মন বলছিল এত সহজ হওয়ার কথা নয়। বাক্সের কাছে গিয়ে দেখি তার উপর একটা সতর্কবার্তা লেখা, যে এই বাক্স খুলবে সে হয়তো ধনসম্পদ পাবে, কিন্তু তার সাথে একটা দায়বদ্ধতাও নিতে হবে। আমি ভেবেচিন্তে বাক্সটা খুললাম। ভেতরে স্বর্ণমুদ্রা আর রত্নপাথরের পাশাপাশি একটা চূড়ান্ত চিঠি পড়ে আছে। চিঠিতে লেখা, অভিনন্দন, তুমি সফল হয়েছ। কিন্তু এই ধনসম্পদ শুধু তোমার নয়। এটা তোমার সম্প্রদায়ের কল্যাণে ব্যবহার করতে হবে। আমি প্রফেসর রহিম আহমেদ এই ধনভাণ্ডার তৈরি করেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যে এটা পাবে সে হবে এই এলাকার মানুষের সেবক। আমি বুঝতে পারলাম এটা শুধু একটা ধনসম্পদ নয়, একটা দায়িত্ব। সাকিবকে বললাম, বাবা, আমাদের এই সম্পদ দিয়ে এলাকার মানুষের উপকার করতে হবে। সাকিব মাথা নাড়ল। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমরা সেই ধনসম্পদ নিয়ে বাড়ি ফিরলাম। পরদিন আমরা এলাকার প্রবীণদের সাথে পরামর্শ করলাম। তারা আমাদের বললেন যে প্রফেসর রহিম আহমেদ সত্যিই এক সময় এই এলাকায় থাকতেন। তিনি একজন মহৎ মানুষ ছিলেন, সব সময় গরিব মানুষের পাশে দাঁড়াতেন। আমরা সিদ্ধান্ত নিলাম সেই ধনসম্পদ দিয়ে এলাকায় একটা স্কুল আর একটা হাসপাতাল তৈরি করব। সাকিব তার কলেজের বন্ধুদের নিয়ে একটা যুব সংগঠন গড়ল। তারা এলাকার উন্নয়নে কাজ শুরু করল। আমাদের এই অভিযান শুধু একটা ধনসম্পদ খোঁজার গল্প ছিল না,
এটা ছিল একটা মানবিক দায়বদ্ধতার গল্প। আমরা বুঝতে পেরেছিলাম যে প্রকৃত সম্পদ শুধু স্বর্ণরূপ নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই আছে। আজ 1 বছর পর আমাদের তৈরি স্কুলে শতাধিক শিশু পড়াশোনা করছে। হাসপাতালে এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। সাকিব এখন একজন সমাজসেবী যুবক হিসেবে পরিচিত। আমার মনে হয় প্রফেসর রহিম আহমেদ এভাবেই চেয়েছিলেন তার গুপ্ত ধনভাণ্ডার ব্যবহৃত হোক। শুধু ব্যক্তিগত সম্পদ হিসেবে নয়, বরং পুরো সমাজের কল্যাণের জন্য। এই ছিল আমাদের রহস্যময় অভিযানের গল্প। একটা সাধারণ জন্মদিনের শাড়ি থেকে শুরু হয়ে যে যাত্রা একটা সামাজিক দায়বদ্ধতায় পরিণত হল। আমি এখন বুঝতে পারি যে জীবনের প্রকৃত অর্থ হল অন্যের জন্য কিছু করা, নিজের স্বার্থের চেয়ে সমাজের কল্যাণকে বড় করে দেখা। সাকিব আজকাল প্রায় বলে, মা, আমাদের সেই অভিযান শুধু একটা ধনসম্পদ খোঁজার গল্প ছিল না। এটা ছিল আমাদের চরিত্র গঠনের গল্প ও আমিও একমত। আমরা যে শুধু স্বর্ণমুদ্রা পেয়েছি তা নয়, আমরা পেয়েছি মানুষ হিসেবে বেড়ে ওঠার একটা সুযোগ। আমাদের বাড়ির গোপন কক্ষটা এখন একটা ছোট জাদুঘর হয়ে গেছে। প্রফেসর রহিমের গবেষণার সব উপকরণ সেখানে সংরক্ষিত আছে। এলাকার মানুষ এসে দেখে যায়। তারা বুঝতে পারে যে কিভাবে একজন মানুষ তার পুরো জীবন অন্যের কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন। আমার এই গল্প শুনে হয়তো অনেকেই ভাববেন এটা কল্পনার গল্প। কিন্তু আমি বলবো, জীবনে এমন অনেক রহস্য আছে যা আমরা খোঁজ করলেই পেতে পারি। প্রয়োজন শুধু সাহস আর মানুষের প্রতি ভালোবাসা। আমাদের পরিবারে এই ঘটনার পর একটা নতুন উৎসাহ এসেছে। রিফা এখন পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবী কাজে অংশ নেয়। আমার স্বামী মাহবুব সাহেব আগে শুধু অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, এখন তিনিও এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই যে পারিবারিক ঐক্য আর সমাজের প্রতি দায়বদ্ধতা, এটাই হয়তো প্রফেসর রহিমের আসল উপহার ছিল। তিনি জানতেন যে একটা পরিবার যখন একসাথে কোনো ভালো কাজে অংশগ্রহণ করে, তখন সেই পরিবারের বন্ধন আরও মজবুত হয়। আমি প্রায়ই ভাবি, আমাদের জীবনে এমন কত গোপন রহস্য আছে যা আমরা জানি না। হয়তো প্রতিটি বাড়িতেই কোনো না কোনো গল্প লুকিয়ে আছে। প্রয়োজন শুধু সেগুলো খুঁজে বের করার। আমাদের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে জীবনের প্রতিটি মুহূর্তেই কিছু না কিছু নতুনত্ব লুকিয়ে আছে। আমাদের শুধু চোখ খোলা রেখে চারপাশে তাকাতে হয়। আজ আমার জন্মদিনের সেই লাল শাড়িটা আমার আলমারিতে যত্ন করে রাখা আছে। প্রতিবার দেখলেই মনে হয় এই শাড়িটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। কিন্তু আমাদের গল্পটা এখানেই শেষ নয়। গত মাসে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। সাকিব একদিন সেই গুপ্ত কক্ষে কাজ করছিল। হঠাৎ সে আমাকে ডেকে বলল, মা, এই দেয়ালে আরও একটা গোপন জায়গা আছে, মনে হচ্ছে ইউ। আমি গিয়ে দেখি দেয়ালের একটা অংশ খানিকটা আলাদা। সাকিব সেখানে চাপ দিতেই একটা ছোট্ট দরজা খুলে গেল। ভেতরে একটা ছোট্ট কক্ষ। সেখানে প্রফেসর রহিমের ব্যক্তিগত ডায়েরি রাখা। ডায়েরি পড়ে জানলাম যে প্রফেসর রহিম শুধু একজন প্রত্নতত্ত্ববিদ ছিলেন না, তিনি একজন গোয়েন্দাও ছিলেন। দেশের স্বাধীনতার সময় তিনি গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখতেন। তার ডায়েরিতে অনেক রহস্যজনক কোড আর সংকেত লেখা। একটা পাতায় লেখা ছিল, আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে, কিন্তু আমার কাজ অসম্পূর্ণ রেখে যেতে পারি না। যে আমার এই গোপন কাজের সন্ধান পাবে, তাকেই এই দায়িত্ব সম্পূর্ণ করতে হবে। ডায়েরিতে আরও লেখা ছিল যে তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিহাসের নথি লুকিয়ে রেখেছেন। সেগুলো খুঁজে বের করে জাতীয় জাদুঘরে দান করার কথা বলেছেন। আমি আর সাকিব সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রফেসর রহিমের এই অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব। ডায়েরিতে দেওয়া সংকেত অনুসরণ করে আমরা খুঁজতে শুরু করলাম। প্রথম সংকেত আমাদের নিয়ে গেল এলাকার সবচেয়ে পুরনো মসজিদে। মসজিদের ইমাম সাহেব আমাদের সাহায্য করলেন। তিনি বললেন, হ্যাঁ, প্রফেসর রহিম সাহেব প্রায় এখানে আসতেন। তিনি মসজিদের পুরনো নথিপত্র নিয়ে গবেষণা করতেন। মসজিদের পুরনো অংশে খুঁজতে খুঁজতে আমরা একটা দেয়ালের পেছনে লুকানো একটা তোরঙ্গ পেলাম। তোরঙ্গে 500 বছরের পুরনো কিছু হস্তলিখিত গ্রন্থ আর মানচিত্র। এগুলো ছিল আমাদের এলাকার প্রাচীন ইতিহাসের অমূল্য নিদর্শন। দ্বিতীয় সংকেত নিয়ে গেল পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষে। সেখানে মাটি খুঁড়ে আমরা পেলাম একটা তামার পাত। তাতে খোদাই করা আছে প্রাচীন বাংলার একটা রাজবংশের বিবরণ। তৃতীয় সংকেত ছিল সবচেয়ে কঠিন। সেটা আমাদের নিয়ে গেল নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপে। সেখানে একটা পরিত্যক্ত মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরের গর্ভগৃহে লুকানো ছিল একটা পাথরের পাতায় খোদাই করা প্রাচীন শিলালিপি। আমরা এই সব নিদর্শন জাতীয় জাদুঘরে পৌঁছে দিলাম। জাদুঘরের পরিচালক আমাদের ধন্যবাদ জানিয়ে বললেন,
এই আবিষ্কারগুলো বাংলার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। সাকিব এই কাজে এতটাই আগ্রহী হয়ে উঠল যে সে তার পড়াশোনাও ইতিহাস বিষয়ে পরিবর্তন করে ফেল। এখন সে প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে। তার স্বপ্ন প্রফেসর রহিমের মতো একজন গবেষক হওয়া। আমার মনে হয় প্রফেসর রহিম আহমেদ শুধু একটা গুপ্তধন রেখে যাননি, তিনি রেখে গেছেন একটা জীবনযাত্রার দর্শন। কিভাবে একজন মানুষ তার জীবনকে সমাজের কল্যাণে কাজে লাগাতে পারে, তার জ্বলন্ত উদাহরণ তিনি। রিফা এখন স্কুলে ইতিহাস ক্লাবের সভাপতি। সে তার বন্ধুদের নিয়ে এলাকার পুরনো ইতিহাস নিয়ে গবেষণা করে। তারা বয়স্কদের কাছ থেকে পুরনো গল্প সংগ্রহ করে একটা মৌখিক ইতিহাসের সংকলন তৈরি করছে। আমার স্বামী মাহবুব সাহেব এখন আমাদের এলাকার ইতিহাস সংরক্ষণ কমিটির চেয়ারম্যান। তিনি সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন যে আমাদের এলাকায় একটা ঐতিহ্য জাদুঘর স্থাপন করা হোক। আমি নিজেও এখন মহিলাদের একটা সংগঠনের সাথে যুক্ত হয়েছি। আমরা এলাকার পুরনো কারুশিল্প আর ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি সংরক্ষণের কাজ করছি। এই যে আমাদের পুরো পরিবার এখন সমাজের উন্নয়নে কাজ করছে, এটাই হয়তো প্রফেসর রহিমের আসল স্বপ্ন ছিল। তিনি চেয়েছিলেন একটা পরিবার তার অনুপ্রেরণায় এগিয়ে চলুক। কখনো কখনো আমি ভাবি, যদি সাকিব সেদিন সেই গোপন কক্ষটা আবিষ্কার না করত, তাহলে আমাদের জীবন হয়তো একদম অন্যরকম হতো। আমরা হয়তো একটা সাধারণ জীবন যাপন করতাম, কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়াই। কিন্তু এখন আমাদের জীবনে একটা অর্থ আছে, একটা লক্ষ্য আছে। আমরা জানি যে আমাদের প্রতিটি কাজ সমাজের কোনো না কোনো উপকারে আসছে। গত সপ্তাহে একটা মজার ঘটনা ঘটল। এক বয়স্ক ভদ্রলোক আমাদের বাড়িতে এসে বললেন যে তিনি প্রফেসর রহিমের ছাত্র ছিলেন। তিনি অনেক বছর বিদেশে ছিলেন, এখন দেশে ফিরে এসে জানতে পারলেন যে আমরা তার গুরুর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। তিনি আমাদের দিলেন প্রফেসর রহিমের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তিনি বললেন যে প্রফেসর রহিম একটা গোপন সংগঠনের সদস্য ছিলেন যারা দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের কাজ করত। এই নতুন তথ্য পেয়ে আমরা আরও উৎসাহিত হলাম। আমরা বুঝতে পারলাম যে আমাদের কাজটা শুধু একটা পারিবারিক প্রকল্প নয়, এটা একটা জাতীয় দায়িত্ব। আমাদের গল্প শুনে এলাকার আরও অনেক পরিবার অনুপ্রাণিত হয়েছে। তারাও তাদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেছে। কয়েকটি পরিবার তাদের পূর্বপুরুষদের পুরনো নথিপত্র খুঁজে পেয়েছে। এইভাবে আমাদের একটা ছোট্ট উদ্যোগ এখন একটা আন্দোলনের রূপ নিয়েছে। পুরো এলাকা জুড়ে ইতিহাস চর্চার একটা নতুন ধারা শুরু হয়েছে। আমি প্রায়ই আমার সেই জন্মদিনের দিনটার কথা ভাবি। সাকিব যখন আমাকে সেই লাল শাড়িতে দেখে সেই কথাগুলো বলেছিল, তখন কি জানতাম যে এই একটা মুহূর্ত আমাদের পুরো জীবন বদলে দেবে? হয়তো জীবনে এমনই হয়। একটা ছোট্ট ঘটনা থেকে শুরু হয়ে বিশাল কিছু ঘটে যায়। আমাদের শুধু চোখ কান খোলা রেখে জীবনের সংকেতগুলো বুঝতে হয়। আজকাল সাকিব প্রায় বলে, মা, আমার মনে হয় প্রফেসর রহিম এখনও কোথাও থেকে আমাদের দেখছেন। তিনি খুশি হচ্ছেন যে তার স্বপ্ন পূরণ হচ্ছে। আমিও একই রকম মনে করি। কোনো মহৎ মানুষের আত্মা কখনো মরে না, তা বেঁচে থাকে তার কাজের মধ্য দিয়ে। আমাদের বাড়ির সেই গুপ্ত কক্ষটা এখন একটা গবেষণা কেন্দ্র হয়ে উঠেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে এসে গবেষণা করে। আমরা তাদের সব রকম সাহায্য করি। এইভাবে আমাদের সাধারণ একটা বাড়ি হয়ে উঠেছে জ্ঞান চর্চার একটা কেন্দ্র। আমার মনে হয় এটাই ছিল প্রফেসর রহিমের আসল পরিকল্পনা। তিনি চেয়েছিলেন তার বাড়িটা একদিন জ্ঞান বিতরণের কাজে ব্যবহৃত হোক। আমি এখন বুঝতে পারি যে জীবনের প্রতিটি মুহূর্তেই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। আমাদের শুধু সেগুলো খুঁজে বের করার মানসিকতা থাকতে হয়। আর সবচেয়ে বড় কথা, যা পাই তা দিয়ে নিজের পাশাপাশি অন্যদের উপকার করার চেষ্টা করতে হয়। আমাদের এই গল্প হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু আমি বলবো, জীবনে এমন অনেক অবিশ্বাস্য ঘটনাই ঘটে। প্রয়োজন শুধু সেগুলোকে গ্রহণ করার মতো খোলা মন। আমার এই গল্প যদি কাউকে অনুপ্রাণিত করে তার নিজের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে, তাহলেই আমার গল্প বলার সার্থকতা। কারণ একটা ভালো গল্পের উদ্দেশ্য শুধু বিনোদন দেওয়া নয়, মানুষকে ভাবতে শেখানো। প্রথম গন্তব্য ছিল পুরনো কবরস্থান। সেখানে পৌঁছে আমরা মানচিত্র অনুযায়ী একটা বিশেষ কবরের পাশে গেলাম। কবরের পাথরে কিছু পুরনো অক্ষর খোদাই করা। সাকিব সেগুলো পড়ার চেষ্টা করল। মা, এই লেখাগুলো আরবি মনে হচ্ছে। আমার আরবি পড়তে পারি না। আমি বললাম, এটা হয়তো কোনো সূত্র বা নির্দেশনা। হঠাৎ কবরের পাশের একটা পুরনো গাছের নিচে একটা ধাতব বাক্স চোখে পড়ল। আমরা সেটা তুলে খুললাম। ভেতরে একটা ছোট চিঠি আর একটা পুরনো চাবি। চিঠিতে লেখা ছিল, প্রথম ধাপ সম্পন্ন। এই চাবি দিয়ে নদীর ধারের পুরনো বটগাছের নিচের তালাবন্ধ সিন্দুক খোলা যাবে।
কিন্তু সাবধান, নদীতে একটি রহস্যময় বাধা অপেক্ষা করছে গি। আমরা নদীর দিকে রওনা দিলাম। নদীর ধারে সত্যিই একটা বিশাল বটগাছ ছিল। গাছের গোড়ায় খুঁজতে খুঁজতে একটা লোহার সিন্দুক পেলাম। চাবি দিয়ে খুলতেই ভেতর থেকে আরেকটা মানচিত্র আর একটা বিশেষ কম্পাস বেরিয়ে এল। নতুন মানচিত্রে পাহাড়ের গুহার বিস্তারিত দেখানো। আর কম্পাসটা সাধারণ কম্পাসের মতো নয়, এর কাঁটা একটা বিশেষ দিকে ইশারা করছে। সাকিব বলল, মা, এই কম্পাস হয়তো গুপ্তধনের দিকে নির্দেশ করছে। আমি বললাম, হতে পারে। কিন্তু দেখো, চিঠিতে বলা আছে নদীতে একটা বাধা অপেক্ষা করছে গি। আমরা নদীর দিকে তাকালাম। জল পরিষ্কার, কিন্তু গভীর। আমাদের পার হতে হবে। হঠাৎ পানির নিচে কিছু একটা চকচক করতে দেখলাম। সাকিব বলল, মা, ওখানে কিছু আছে গি। আমি সাঁতার জানতাম, তাই পানিতে নেমে গেলাম। নিচে গিয়ে দেখি একটা পুরনো ধাতব বাক্স। তুলে আনার পর খুলে দেখি ভেতরে একটা বিশেষ মূর্তি আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই মূর্তিটি হল পাহাড়ের গুহার তালার চাবি। গুহার মুখে একটা বিশেষ খাঁজ আছে, এই মূর্তি সেখানে বসালে গোপন দরজা খুলে যাবে। কিন্তু মনে রাখবে, গুহার ভেতরে অন্ধকার আর নীরবতার রাজ্য। সেখানে অনেক ভ্রান্তি আর বিভ্রম অপেক্ষা করছে গি। আমরা পাহাড়ের দিকে রওনা দিলাম। পাহাড়ে উঠতে প্রায় 2 ঘন্টা লাগল। গুহার মুখে পৌঁছে দেখি সত্যিই একটা বিশেষ আকৃতির খাঁজ আছে। মূর্তিটা সেখানে বসাতেই একটা পাথরের দরজা সরে গেল। গুহার ভেতরটা ছিল রহস্যময়। দেয়ালে অনেক চিত্রকর্ম, মেঝেতে অদ্ভুত নকশা। আমরা টর্চের আলো এগিয়ে চললাম। হঠাৎ সাকিব থমকে দাঁড়াল। মা, শুনছ? কোনো আওয়াজ পাচ্ছ? আমি কান পেতে শুনলাম। মৃদু একটা সুরের আওয়াজ আসছে। হ্যাঁ, কিন্তু এটা কি? আমি বললাম। আমরা আওয়াজের উৎসের দিকে এগিয়ে গেলাম। একটা চেম্বারে পৌঁছে দেখি সেখানে পানির ফোঁটা পড়ার আওয়াজ। আর একটা পুরনো বেদির উপর একটা স্বর্ণের বাক্স। সাকিব বলল, মা, এটাই হয়তো মূল ধনভাণ্ডার। কিন্তু আমার মন বলছিল এত সহজ হওয়ার কথা নয়। বাক্সের কাছে গিয়ে দেখি তার উপর একটা সতর্কবার্তা লেখা, যে এই বাক্স খুলবে সে হয়তো ধনসম্পদ পাবে, কিন্তু তার সাথে একটা দায়বদ্ধতাও নিতে হবে। আমি ভেবেচিন্তে বাক্সটা খুললাম। ভেতরে স্বর্ণমুদ্রা আর রত্নপাথরের পাশাপাশি একটা চূড়ান্ত চিঠি পড়ে আছে। চিঠিতে লেখা, অভিনন্দন, তুমি সফল হয়েছ। কিন্তু এই ধনসম্পদ শুধু তোমার নয়। এটা তোমার সম্প্রদায়ের কল্যাণে ব্যবহার করতে হবে। আমি প্রফেসর রহিম আহমেদ এই ধনভাণ্ডার তৈরি করেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যে এটা পাবে সে হবে এই এলাকার মানুষের সেবক। আমি বুঝতে পারলাম এটা শুধু একটা ধনসম্পদ নয়, একটা দায়িত্ব। সাকিবকে বললাম, বাবা, আমাদের এই সম্পদ দিয়ে এলাকার মানুষের উপকার করতে হবে। সাকিব মাথা নাড়ল। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমরা সেই ধনসম্পদ নিয়ে বাড়ি ফিরলাম। পরদিন আমরা এলাকার প্রবীণদের সাথে পরামর্শ করলাম। তারা আমাদের বললেন যে প্রফেসর রহিম আহমেদ সত্যিই এক সময় এই এলাকায় থাকতেন। তিনি একজন মহৎ মানুষ ছিলেন, সব সময় গরিব মানুষের পাশে দাঁড়াতেন। আমরা সিদ্ধান্ত নিলাম সেই ধনসম্পদ দিয়ে এলাকায় একটা স্কুল আর একটা হাসপাতাল তৈরি করব। সাকিব তার কলেজের বন্ধুদের নিয়ে একটা যুব সংগঠন গড়ল। তারা এলাকার উন্নয়নে কাজ শুরু করল। আমাদের এই অভিযান শুধু একটা ধনসম্পদ খোঁজার গল্প ছিল না, এটা ছিল একটা মানবিক দায়বদ্ধতার গল্প। আমরা বুঝতে পেরেছিলাম যে প্রকৃত সম্পদ শুধু স্বর্ণরূপ নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই আছে। আজ 1 বছর পর আমাদের তৈরি স্কুলে শতাধিক শিশু পড়াশোনা করছে। হাসপাতালে এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। সাকিব এখন একজন সমাজসেবী যুবক হিসেবে পরিচিত। আমার মনে হয় প্রফেসর রহিম আহমেদ এভাবেই চেয়েছিলেন তার গুপ্ত ধনভাণ্ডার ব্যবহৃত হোক। শুধু ব্যক্তিগত সম্পদ হিসেবে নয়, বরং পুরো সমাজের কল্যাণের জন্য। এই ছিল আমাদের রহস্যময় অভিযানের গল্প। একটা সাধারণ জন্মদিনের শাড়ি থেকে শুরু হয়ে যে যাত্রা একটা সামাজিক দায়বদ্ধতায় পরিণত হল। আমি এখন বুঝতে পারি যে জীবনের প্রকৃত অর্থ হল অন্যের জন্য কিছু করা, নিজের স্বার্থের চেয়ে সমাজের কল্যাণকে বড় করে দেখা। সাকিব আজকাল প্রায় বলে, মা, আমাদের সেই অভিযান শুধু একটা ধনসম্পদ খোঁজার গল্প ছিল না। এটা ছিল আমাদের চরিত্র গঠনের গল্প। আমিও একমত। আমরা যে শুধু স্বর্ণমুদ্রা পেয়েছি তা নয়, আমরা পেয়েছি মানুষ হিসেবে বেড়ে ওঠার একটা সুযোগ। আমাদের বাড়ির গোপন কক্ষটা এখন একটা ছোট জাদুঘর হয়ে গেছে। প্রফেসর রহিমের গবেষণার সব উপকরণ সেখানে সংরক্ষিত আছে। এলাকার মানুষ এসে দেখে যায়। তারা বুঝতে পারে যে কিভাবে একজন মানুষ তার পুরো জীবন অন্যের কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন। আমার এই গল্প শুনে হয়তো অনেকেই ভাববেন এটা কল্পনার গল্প।
কিন্তু আমি বলবো, জীবনে এমন অনেক রহস্য আছে যা আমরা খোঁজ করলেই পেতে পারি। প্রয়োজন শুধু সাহস আর মানুষের প্রতি ভালোবাসা। আমাদের পরিবারে এই ঘটনার পর একটা নতুন উৎসাহ এসেছে। রিফা এখন পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবী কাজে অংশ নেয়। আমার স্বামী মাহবুব সাহেব আগে শুধু অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, এখন তিনিও এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই যে পারিবারিক ঐক্য আর সমাজের প্রতি দায়বদ্ধতা, এটাই হয়তো প্রফেসর রহিমের আসল উপহার ছিল। তিনি জানতেন যে একটা পরিবার যখন একসাথে কোনো ভালো কাজে অংশগ্রহণ করে, তখন সেই পরিবারের বন্ধন আরও মজবুত হয়। আমি প্রায়ই ভাবি, আমাদের জীবনে এমন কত গোপন রহস্য আছে যা আমরা জানি না। হয়তো প্রতিটি বাড়িতেই কোনো না কোনো গল্প লুকিয়ে আছে। প্রয়োজন শুধু সেগুলো খুঁজে বের করার। আমাদের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে জীবনের প্রতিটি মুহূর্তেই কিছু না কিছু নতুনত্ব লুকিয়ে আছে। আমাদের শুধু চোখ খোলা রেখে চারপাশে তাকাতে হয়। আজ আমার জন্মদিনের সেই লাল শাড়িটা আমার আলমারিতে যত্ন করে রাখা আছে। প্রতিবার দেখলেই মনে হয় এই শাড়িটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। কিন্তু আমাদের গল্পটা এখানেই শেষ নয়। গত মাসে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। সাকিব একদিন সেই গুপ্ত কক্ষে কাজ করছিল। হঠাৎ সে আমাকে ডেকে বলল, মা, এই দেয়ালে আরও একটা গোপন জায়গা আছে, মনে হচ্ছে ইউ। আমি গিয়ে দেখি দেয়ালের একটা অংশ খানিকটা আলাদা। সাকিব সেখানে চাপ দিতেই একটা ছোট্ট দরজা খুলে গেল। ভেতরে একটা ছোট্ট কক্ষ। সেখানে প্রফেসর রহিমের ব্যক্তিগত ডায়েরি রাখা। ডায়েরি পড়ে জানলাম যে প্রফেসর রহিম শুধু একজন প্রত্নতত্ত্ববিদ ছিলেন না, তিনি একজন গোয়েন্দাও ছিলেন। দেশের স্বাধীনতার সময় তিনি গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখতেন। তার ডায়েরিতে অনেক রহস্যজনক কোড আর সংকেত লেখা। একটা পাতায় লেখা ছিল, আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে, কিন্তু আমার কাজ অসম্পূর্ণ রেখে যেতে পারি না। যে আমার এই গোপন কাজের সন্ধান পাবে, তাকেই এই দায়িত্ব সম্পূর্ণ করতে হবে। ডায়েরিতে আরও লেখা ছিল যে তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিহাসের নথি লুকিয়ে রেখেছেন। সেগুলো খুঁজে বের করে জাতীয় জাদুঘরে দান করার কথা বলেছেন। আমি আর সাকিব সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রফেসর রহিমের এই অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব। ডায়েরিতে দেওয়া সংকেত অনুসরণ করে আমরা খুঁজতে শুরু করলাম। প্রথম সংকেত আমাদের নিয়ে গেল এলাকার সবচেয়ে পুরনো মসজিদে। মসজিদের ইমাম সাহেব আমাদের সাহায্য করলেন। তিনি বললেন, হ্যাঁ, প্রফেসর রহিম সাহেব প্রায় এখানে আসতেন। তিনি মসজিদের পুরনো নথিপত্র নিয়ে গবেষণা করতেন। মসজিদের পুরনো অংশে খুঁজতে খুঁজতে আমরা একটা দেয়ালের পেছনে লুকানো একটা তোরঙ্গ পেলাম। তোরঙ্গে ৫০০ বছরের পুরনো কিছু হস্তলিখিত গ্রন্থ আর মানচিত্র। এগুলো ছিল আমাদের এলাকার প্রাচীন ইতিহাসের অমূল্য নিদর্শন। দ্বিতীয় সংকেত নিয়ে গেল পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষে। সেখানে মাটি খুঁড়ে আমরা পেলাম একটা তামার পাত। তাতে খোদাই করা আছে প্রাচীন বাংলার একটা রাজবংশের বিবরণ। তৃতীয় সংকেত ছিল সবচেয়ে কঠিন। সেটা আমাদের নিয়ে গেল নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপে। সেখানে একটা পরিত্যক্ত মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরের গর্ভগৃহে লুকানো ছিল একটা পাথরের পাতায় খোদাই করা প্রাচীন শিলালিপি। আমরা এই সব নিদর্শন জাতীয় জাদুঘরে পৌঁছে দিলাম। জাদুঘরের পরিচালক আমাদের ধন্যবাদ জানিয়ে বললেন, এই আবিষ্কারগুলো বাংলার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। সাকিব এই কাজে এতটাই আগ্রহী হয়ে উঠল যে সে তার পড়াশোনাও ইতিহাস বিষয়ে পরিবর্তন করে ফেল। এখন সে প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে। তার স্বপ্ন প্রফেসর রহিমের মতো একজন গবেষক হওয়া। আমার মনে হয় প্রফেসর রহিম আহমেদ শুধু একটা গুপ্তধন রেখে যাননি, তিনি রেখে গেছেন একটা জীবনযাত্রার দর্শন। কিভাবে একজন মানুষ তার জীবনকে সমাজের কল্যাণে কাজে লাগাতে পারে, তার জ্বলন্ত উদাহরণ তিনি। রিফা এখন স্কুলে ইতিহাস ক্লাবের সভাপতি। সে তার বন্ধুদের নিয়ে এলাকার পুরনো ইতিহাস নিয়ে গবেষণা করে। তারা বয়স্কদের কাছ থেকে পুরনো গল্প সংগ্রহ করে একটা মৌখিক ইতিহাসের সংকলন তৈরি করছে। আমার স্বামী মাহবুব সাহেব এখন আমাদের এলাকার ইতিহাস সংরক্ষণ কমিটির চেয়ারম্যান। তিনি সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন যে আমাদের এলাকায় একটা ঐতিহ্য জাদুঘর স্থাপন করা হোক। আমি নিজেও এখন মহিলাদের একটা সংগঠনের সাথে যুক্ত হয়েছি। আমরা এলাকার পুরনো কারুশিল্প আর ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি সংরক্ষণের কাজ করছি। এই যে আমাদের পুরো পরিবার এখন সমাজের উন্নয়নে কাজ করছে, এটাই হয়তো প্রফেসর রহিমের আসল স্বপ্ন ছিল। তিনি চেয়েছিলেন একটা পরিবার তার অনুপ্রেরণায় এগিয়ে চলুক। কখনো কখনো আমি ভাবি, যদি সাকিব সেদিন সেই গোপন কক্ষটা আবিষ্কার না করত, তাহলে আমাদের জীবন হয়তো একদম অন্যরকম হতো। আমরা হয়তো একটা সাধারণ জীবন যাপন করতাম, কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়াই।
কিন্তু এখন আমাদের জীবনে একটা অর্থ আছে, একটা লক্ষ্য আছে। আমরা জানি যে আমাদের প্রতিটি কাজ সমাজের কোনো না কোনো উপকারে আসছে। গত সপ্তাহে একটা মজার ঘটনা ঘটল। এক বয়স্ক ভদ্রলোক আমাদের বাড়িতে এসে বললেন যে তিনি প্রফেসর রহিমের ছাত্র ছিলেন। তিনি অনেক বছর বিদেশে ছিলেন, এখন দেশে ফিরে এসে জানতে পারলেন যে আমরা তার গুরুর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। তিনি আমাদের দিলেন প্রফেসর রহিমের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তিনি বললেন যে প্রফেসর রহিম একটা গোপন সংগঠনের সদস্য ছিলেন যারা দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের কাজ করত। এই নতুন তথ্য পেয়ে আমরা আরও উৎসাহিত হলাম। আমরা বুঝতে পারলাম যে আমাদের কাজটা শুধু একটা পারিবারিক প্রকল্প নয়, এটা একটা জাতীয় দায়িত্ব। আমাদের গল্প শুনে এলাকার আরও অনেক পরিবার অনুপ্রাণিত হয়েছে। তারাও তাদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেছে। কয়েকটি পরিবার তাদের পূর্বপুরুষদের পুরনো নথিপত্র খুঁজে পেয়েছে। এইভাবে আমাদের একটা ছোট্ট উদ্যোগ এখন একটা আন্দোলনের রূপ নিয়েছে। পুরো এলাকা জুড়ে ইতিহাস চর্চার একটা নতুন ধারা শুরু হয়েছে। আমি প্রায়ই আমার সেই জন্মদিনের দিনটার কথা ভাবি। সাকিব যখন আমাকে সেই লাল শাড়িতে দেখে সেই কথাগুলো বলেছিল, তখন কি জানতাম যে এই একটা মুহূর্ত আমাদের পুরো জীবন বদলে দেবে? হয়তো জীবনে এমনই হয়। একটা ছোট্ট ঘটনা থেকে শুরু হয়ে বিশাল কিছু ঘটে যায়। আমাদের শুধু চোখ কান খোলা রেখে জীবনের সংকেতগুলো বুঝতে হয়। আজকাল সাকিব প্রায় বলে, মা, আমার মনে হয় প্রফেসর রহিম এখনও কোথাও থেকে আমাদের দেখছেন। তিনি খুশি হচ্ছেন যে তার স্বপ্ন পূরণ হচ্ছে। আমিও একই রকম মনে করি। কোনো মহৎ মানুষের আত্মা কখনো মরে না, তা বেঁচে থাকে তার কাজের মধ্য দিয়ে। আমাদের বাড়ির সেই গুপ্ত কক্ষটা এখন একটা গবেষণা কেন্দ্র হয়ে উঠেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে এসে গবেষণা করে। আমরা তাদের সব রকম সাহায্য করি। এইভাবে আমাদের সাধারণ একটা বাড়ি হয়ে উঠেছে জ্ঞান চর্চার একটা কেন্দ্র। আমার মনে হয় এটাই ছিল প্রফেসর রহিমের আসল পরিকল্পনা। তিনি চেয়েছিলেন তার বাড়িটা একদিন জ্ঞান বিতরণের কাজে ব্যবহৃত হোক। আমি এখন বুঝতে পারি যে জীবনের প্রতিটি মুহূর্তেই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। আমাদের শুধু সেগুলো খুঁজে বের করার মানসিকতা থাকতে হয়। আর সবচেয়ে বড় কথা, যা পাই তা দিয়ে নিজের পাশাপাশি অন্যদের উপকার করার চেষ্টা করতে হয়। আমাদের এই গল্প হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু আমি বলবো, জীবনে এমন অনেক অবিশ্বাস্য ঘটনাই ঘটে। প্রয়োজন শুধু সেগুলোকে গ্রহণ করার মতো খোলা মন। আমার এই গল্প যদি কাউকে অনুপ্রাণিত করে তার নিজের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে, তাহলেই আমার গল্প বলার সার্থকতা। কারণ একটা ভালো গল্পের উদ্দেশ্য শুধু বিনোদন দেওয়া নয়, মানুষকে ভাবতে শেখানো।